শুভরাত্রি প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি আয়োজিত থার্সডে রিসার্চ নাইট 0.1 এর আজকের আয়োজন। আজকের এপিসোড 0.9 এর বিষয় নির্ধারিত হয়েছে এফেক্টিভ রিসার্চ স্ট্র্যাটেজিস ফর লিটারেচার রিভিউ, হাউ টু ফাইন্ড দ্য রাইট রিসার্চ পেপারস। আমাদের সঙ্গে উপস্থিত আছেন সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ সাইদুর রহমান পলাশ স্যার, অ্যাসোসিয়েট প্রফেসর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ডিরেক্টর সিটিআরপি মেট্রোপলিটন ইউনিভার্সিটি বাংলাদেশ এবং প্রেসিডেন্ট মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি। স্যারকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সাথে আছি আমি রাতুল চক্রবর্তী। স্যার, শুরুতেই জানতে চাই আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম রাতুল এবং শুধু দর্শক, আমি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি এবং আশা করছি আপনিও ভালো আছেন, সাথে আমাদের দর্শক যারা আছেন তারাও ভালো আছেন। ধন্যবাদ স্যার। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের আলোচনার মূল পর্ব। স্যার, মঞ্চ আপনার জন্য উন্মুক্ত। ধন্যবাদ রাতুল, আমি একটু সময় নেই এবং আপনার মনোযোগ আকর্ষণ করি। আমাকে একটু বলবেন যে আমি একটু স্লাইড শো করতে চাচ্ছি এবং স্লাইডটা কি দেখা যাচ্ছে কিনা একটু বলবেন আপনি। দেখা যাচ্ছে। ওকে, ফাইন। রাতুল, আমরা আসলে যে উদ্দেশ্য নিয়ে রিসার্চ নাইট শুরু করেছিলাম, আল্লাহর রহমতে আমরা বাস্তবায়ন করতে পারছি এবং তারই ধারাবাহিকতায় আমাদের ক্লাব থেকে গত পরশু আমরা জানতে পারলাম যে একটা কনফারেন্স, ইন্টারন্যাশনাল কনফারেন্সে, সেখানে একসাথে 9টা পেপার একসেপ্ট হয়েছে। তো আলহামদুলিল্লাহ, এটা একটা বিগ নিউজ এবং আমি শুরুতে এটা অবশ্যই মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটিকে ধন্যবাদ জানাচ্ছি, সাথে ইউনিভার্সিটিকেও ধন্যবাদ জানাই। 11টি সিলেক্ট 11টি সর্বশেষ আপডেট। আলহামদুলিল্লাহ, এটা একটা বিগ মানে অ্যাচিভমেন্ট ফর এনি ইউনিভার্সিটি এন্ড এনি ক্লাব অ্যাজ ওয়েল। তো আমরা আসলে চেষ্টা করতেছি যে একটা ইউনিভার্সিটিতে বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রিসার্চের যে একটা কালচার, সেটা গল্পের মাধ্যমে, আলোচনার মাধ্যমে ফুটিয়ে তোলার, এবং তারই ধারাবাহিকতায় আজকে আমাদের সম্ভবত 9 নাম্বার প্রোগ্রাম এবং আজকে যে আমাদের বিষয়বস্তুটা ফিক্স করা হয়েছে সেটা হচ্ছে ইফেক্টিভ সার্চ স্ট্র্যাটেজিস ফর লিটারেচার রিভিউ। আপনি বললেন একটু আগে, আর আমার দর্শক যারা আছেন তারা দেখতে পাচ্ছেন। হতে পারে এরকম যে আজকে টেকনিক্যাল ডিফিকাল্টিস হতে পারে এরকম, কারণ কি আমাদের যে টেকনিক্যাল হ্যান্ড শহীদ ও একটু মিসিং আছে, আমরা দুজন চালাই নেব আশা করি এবং সবাই বুঝতে পারবেন। আর আপনাদের যাদের কোয়েশ্চেন থাকবে তারা একটু করবেন। এবং এই যে প্রোগ্রামটা, সেই প্রোগ্রামটা বেসিক্যালি গত যে লেকচারটা ছিল বা গত সেশনটা ছিল তারই ধারাবাহিকতা। আমার স্লাইড তো দেখা যাচ্ছে, তাই না রাতুল? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। ওকে, গত যে সেশনটা ছিল সেটা ছিল যে লিটারেচার রিভিউর একেবারে বেসিক স্লাইড, এবং প্রথম লিটারেচার রিভিউ আলোচনার প্রথম স্লাইডটা ছিল লিটারেচার রিভিউ কি, লিটারেচার রিভিউ কয় ধরনের হয়, বেসিক এইটা একটু ব্যাক করে আমরা পাবো এই যে এইটা। এবং দর্শক, আপনারা 7 নাম্বার যে প্রোগ্রামটা, 8 নাম্বার প্রোগ্রামটা আপনারা যদি শুনেন তাহলে এখানে সবকিছু পাবেন। এর ধারাবাহিকতায় আজকে আমাদের এই টাইটেলটা ফিক্স করা। টাইটেলটা যদি আমরা একটু ভাগ করি তাহলে এরকম যে আমরা যে লিটারেচার রিভিউ মানে রিসার্চ পেপার লিখতে গেলে লিটারেচার রিভিউ ছাড়া গতি নেই। কারণ কি, প্রিভিয়াস স্কলার যারা, আমি যে টপিক নিয়ে কাজ করব সেই টপিক অনুযায়ী তারা কি বলছে সেটা আমার জানতে হবে এবং কোথায় গ্যাপ আছে এটা আমার জানা উচিত। না জানলে তো আমার রিসার্চ পেপারে আমি সামনের দিকে যেতে পারছি না। এবং এই লিটারেচার রিভিউ যখন আমার কথা বলি তখন পেপারের কথা চলে আসে, পাবলিশ পেপার, অর্থাৎ কোন পেপারগুলো আমরা যদি পড়াশোনা করি বা সার্চ করি তাহলে সেটা আমাদের একটা ভালো লিটারেচার রিভিউ দিতে পারে। হ্যাঁ, এই নিয়ে আমাদের আজকের আলোচনা। তো একটা হচ্ছে যে রাইট পেপারস আর একটা হচ্ছে রাইট লিটারেচার রিভিউ, দুইটা সার্চ করা, অর্থাৎ দুইটা ইন্টার রিলেটেড। মানে ইফ ইউ ফাইন্ড দ্য গুড পেপারস দেন ইউ ক্যান রাইট এ গুড লিটারেচার রিভিউ। হ্যাঁ, তো শুরু করি আল্লাহর নামে। দেখেন, আমরা নেক্সট যে স্লাইড একেবারে পুরো বাংলায় লিখে আছে। এগুলো একটু কি বলে, মানে হয়তোবা লেখাগুলো একটু উল্টাপাল্টা এখন দেখতেছি, আমি আগে পাইনি, এরকম একটু ভুল হয়তোবা আসতেছে, বাট আমি ঠিকভাবে পড়ে দেবো আপনাদের। লিটারেচার রিভিউ এবং পেপারস আমরা দুইটাকে ইন্টার রিলেটেড ধরলাম। লিটারেচার রিভিউ পাওয়া যায় পেপারস এর মধ্যে, পাবলিশ পেপারস গুলোর মধ্যে, বা অন্য কোনো সোর্স থেকে পাওয়া যায়।
এটা কোন কোন সোর্স থেকে পাওয়া যায় এটা গত সেশনে আমরা আলোচনা করছি। এইটা যদি আমাদের ভালো না হয়, ভালো লিটারেচার রিভিউ অথবা ভালো পেপার না পাই, তাহলে কোন কোন প্রবলেম গুলো হয় আমাদের। একটা হচ্ছে গবেষণার, এখানে সোজা লেখা আছে গবেষণার দিক হারানো, গবেষণার মান কমে যাওয়া, গবেষণার গ্যাপ নির্ধারণে ব্যর্থতা। অর্থাৎ আমরা যে গবেষণা করতেছি সেই গবেষণায় আমাদের গ্যাপটা যে আসবে, সেই গ্যাপটা আমরা ভালো নর্মাল পেপার গুলোতে খুঁজে পাবো না, এই আর কি। তারপরে বলছে সময় এবং শ্রমের অপচয়, ভুল বা পুরনো তথ্যের ব্যবহার, থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক দুর্বল হওয়া, রিসার্চ পেপার রিজেকশন হওয়ার সম্ভাবনা বাইরে যাবে। আর বলছে হচ্ছে ডুপ্লিকেশন, মানে আপনি ডুপ্লিকেশন রিসার্চ পেতে পারেন। এখন একটু আলোচনা করি। গবেষণার দিক হারানো বলতে আমরা বলি যে পেপার গুলা ইন্ডেক্সিং না। এখন ইন্ডেক্সিং কি? ইন্ডেক্সিং হচ্ছে, আমরা ফার্স্টের আলোচনা দিকে ইন্ডেক্সিং আমরা আলোচনা করে আসছি। কিছু কিছু প্রতিষ্ঠান আছে, ওই প্রতিষ্ঠান বলে যে আমাদের লিস্টেড যদি তুমি জার্নালটা হয় বা পাবলিশারটা হয় তাহলে ভালো, আমাদের লিস্টের মধ্যে, ওই লিস্টে থাকাটাই হচ্ছে ইন্ডেক্সিং, সোজা কথা। যেমন আমরা ওয়েব অফ সায়েন্স বলি, গুগল কি বলে স্কুপাসের কথা বলি আমরা, তারপরে সিএনকেআই এইগুলোর কথা বলি। এই যে এই ইন্ডেক্সিং ছাড়া অন্য জার্নাল গুলাতে পেপার যদি পড়েন, মানে যেগুলা আপনাকে সলিসিটেড প্রপোজাল পাঠাবে, আপনার কাছে পাঠাবে মেইলে যে এইখানে তুমি $20 যদি দাও তাহলে একটা পেপার পাবলিশ করতে পারবা ওভার দ্য নাইট, এরকম যদি হয়, তাহলে এই ধরনের পেপার যদি আপনি পড়েন তাহলে আল্লাহ মালুম যে সেই পেপারটা আপনাকে সঠিক পথে ডাইরেকশন দিবে কিনা। ধরেন আপনি সিএসসি স্টুডেন্ট, আপনি শুরু করলেন হচ্ছে C+ নিয়ে একটা রিসার্চ, আর ওইটা আপনাকে শেষ পর্যন্ত ওই যে ডিপ লার্নিং এ রাইখে দেবে। এখন C+ থেকে ডিপ লার্নিং হয়তো বা কানেক্টেড আছে, কিন্তু আপনার ফান্ডামেন্টাল অবজেক্টিভ হচ্ছে ইন্ট্রোডিউসিং অর লার্নিং টিচিং C+। আপনি তো ডিপ লার্নিং এখানে দরকার নেই, আপনাকে এইভাবে ওই দিকে নিয়ে চলে যাবে। অর্থাৎ এটা রিগোরাস রিভিউ না হওয়ার সম্ভাবনা না, মানে খুব একটা ভালো হয় না, তার কারণে এই জার্নাল গুলাতে যায়। এবং ওই জার্নাল গুলো যদি আপনি একসেপ্ট করেন, ফ্রিকোয়েন্টলি আপনাকে ওই জার্নাল গুলো আপনাকে মেইল পাঠাবে, ওই টাইপের জার্নাল গুলা। তো এই টাইপের জার্নাল গুলা খুঁজে বের করার জন্য, বা আমি আবার এনকারেজ করি এনি জার্নালে আপনি পেপার পাবলিশ করেন ইনিশিয়ালি, বাট প্রিডিটরিতে যেন না হয়। তাহলে প্রিডিটরি কি? প্রিডিটরি একটা লিস্ট, ওই প্রিডিটরি আপনি যে আমরা আগে আলোচনা করছি বেল লিস্ট, আর একটা যেন কি মনে আসলে আমি বলবো আপনাকে, ভুলে গেছি এই মুহূর্তে, মাথায় আসতেছে, চলে যায়। ওই দুইটা লিস্টের মধ্যে যদি আপনি জার্নালের নাম থাকে অথবা পাবলিশারের নাম থাকে, তাহলে ওইটা হচ্ছে লিস্ট, কি বলে ব্ল্যাক লিস্টের জার্নাল, ওইগুলোতে দেওয়া যাবে না। হ্যাঁ, ওগুলা নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করে না, যার কারণে ওই জার্নাল গুলাতে টিকে যায়। এই একটা বিষয়। এখন এইখানে বলে কি যে যদি ওই জার্নাল গুলোতে পেপার হয় তাহলে গবেষণার দিক হারাইতেছে, আপনি ভুল খাতে ডাইরেক্ট, এবং মান যদি দিকে হারায় ফেলে তাহলে মান থাকলো কি রিসার্চের, এই একটা বিষয়। তারপরে গ্যাপ নির্ধারণে ব্যর্থ হয়। দেখেন, আমরা বলি রিসার্চের ক্ষেত্রে লিটারেচার রিভিউ করার জন্য লাস্ট 10 ইয়ার্স, রিসেন্ট ইয়ার্স, লাস্ট 10 ইয়ার্স এর পেপার যদি আমরা পড়ি, আর এই যদি আপনি ইন্ডেক্সিং বা একটু ইউনিভার্সিটি রিলেটেড জার্নাল গুলোতে না দিতে পারেন, তাহলে দেখবেন ওদের রিসেন্ট রেফারেন্স গুলো খুব কম। এবং আপনি যখন পেপার জার্নালে সাবমিট করবেন, সাবমিট করার পরে আপনি রেফারেন্স লিস্টে অথবা সাইটেশনের মধ্যে কতটা রিসেন্ট পেপারস আপনি ব্যবহার করছেন, সেটা খুব একটা বড় ফ্যাক্টর। এটা আমরা হয়তো বা হিডেন বা আমরা বুঝি না। এবং ওই রিসেন্ট পেপার গুলো যদি আপনি পড়েন ভালো জার্নাল থেকে, তাহলে আপনি বুঝতে পারবেন কোন জায়গায় গ্যাপ আছে, কোন জায়গায় গ্যাপ নাই, মানে গ্যাপটা আপনি খুঁজে বের করা দরকার। এবং ভালো পেপার গুলাতে ইনিশিয়ালি আপনি গ্যাপ পেয়ে যাবেন, অথবা লাস্টে একটা পয়েন্ট থাকেই এই রিসার্চ পেপার গুলাতে, সেখানে বলা থাকে যে ওয়ে টু ফিউচার রিসার্চ অথবা ফিউচার ডিরেকশন, রিসার্চ ডিরেকশন। অর্থাৎ আপনি অ্যাজ এ রিসার্চার হিসাবে আপনি রিসার্চের কোন জায়গায় লিমিটেশনস আছে এবং ফিউচারে কোন দিকে আপনি রিসার্চ করতে সাজেশন দিবেন, এই ডাইরেকশন ওইখানে দিয়ে দিবে, প্রত্যেকের দেওয়া উচিত। এটাকে বলে ফিউচার রিসার্চ। এবং ওইটাই কিন্তু আপনি রিসার্চের গ্যাপ থেকে গেল, বুঝতে পারছেন? এই জন্য ভালো পেপার যদি আমরা ক্লিয়ারলি পড়ি, তাহলে রিসার্চ গ্যাপ বের করে এত মানে কঠিন না আমাদের জন্য। এরপরে বলছে সময় এবং শ্রমের অপচয়। একটু প্রথম স্লাইডগুলো একটু বেশি সময় লাগবে বোঝানোর জন্য। সময় এবং শ্রমের অপচয় বলছে, আপনি দেখেন একটা রিসার্চ পেপার লেখার জন্য আপনি একটা লিটারেচার ম্যাট্রিক্স করলেন, 10টা পেপার পড়লেন। পেপার পড়ার পরে আপনি যদি দেখেন যে এখানে 5টা পেপার আপনি থরলি পড়ছেন আর বাকিগুলো স্কিমিং করছেন, ওই 5টা পেপারের জন্য আপনার অনেক সময় লাগছে, শ্রম লাগছে। হ্যাঁ, তো এই সময় এবং শ্রম দুইটাই নষ্ট হবে। সুতরাং পেপার ডাউনলোড করার জন্য পেপার আগে কোন পেপারগুলো আপনার লাগবে সেইগুলা খুঁজে বের করা একটা গুরুত্বপূর্ণ কাজ।
হ্যাঁ, এরপরে বলছে কি দেখেন ভুল তথ্য, ভুল এবং পুরাতন তথ্যের ব্যবহার। আপনাকে ওই পেপারগুলো টুটা আপনারা দেখেন আস্তে আস্তে এমন এমন কিছু ইনফরমেশন দেবে, দেখা গেলো গ্রামেটিক্যাল মিস্টেক্স থাকতে পারে, আমাদেরও হয়, যে কোনো জায়গায় হয়, মানে আপনি যে কোনো জানালে গ্রামেটিক্যাল মিস্টেক্স এইগুলো থাকতে পারে। বাট আপনি যদি মনে করেন ইসের এই যে জনতা ব্যাংকের জায়গায় যদি হুট করে রূপালী ব্যাংক লিখে দেন, এই ভুল তো একসেপ্ট করা যায় না ইন্টার্নশিপ রিপোর্টের মতো। এরকমও কিছু জিনিস পাওয়া যাইলেও যাইতে পারে। আবার এমনও আছে আপনি অবাক হয়ে যাবেন যে হুবহু আপনি যে রিসার্চ পেপার করছেন সেইটাই সে আবার করে ফেলছে, একই জিনিস, মানে ওই প্যারাফ্রেজ করে বিভিন্ন দিকে ওয়েট হয়ে দিয়ে হেডিং চেঞ্জ করে টাইটেল চেঞ্জ করে তারপর এগুলো দিয়ে পেপার পেপার বের করে ফেলছে। বাট দেখেন আপনি যদি অন্টারপ্রিনার উইমেন অন্টারপ্রিনার্স প্রবলেম ইন চায়না এইটাই যদি আপনি বাংলাদেশে করেন, দ্যাটস নট এ ডুপ্লিকেট পেপার, বুঝতে পারছেন? বাট আপনি যদি বাংলাদেশের চ্যালেঞ্জ দিয়ে আর একজন যদি লেখে অবস্টাকলস, তাহলে টাইটেল ডিফারেন্ট বাট সিমিলার ইয়া থাকতে পারে। তো এই জন্য এরকম হয়। তারপরে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক দুর্বল হওয়া, থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কটা আমি আসলে মানে কি বলবো, সবাই ইয়া করি না, মানে আন্ডারগ্রেডে চাই না এটা ইয়া করতে, এটার মধ্যে ডেপথ আছে। যেমন আমি কি কি বলবো, যেমন আমাদের খুব কমন একটা পেপার মানে থিওরি আছে, মাসলোস নিড হায়ারার্কি থিওরি। অর্থাৎ এই মাসলোস নিড হায়ারার্কি থিওরি বলে যে মানুষের চাহিদাগুলা ডিমান্ডগুলা 5টা স্টেজে ভাগ করে, এর উপরে মানুষের সন্তুষ্টি নির্ভর করে। যে আপনার যেটার আপনার ডিমান্ড আছে সেই ডিমান্ড জিনিস আপনার কোনো স্যাটিসফ্যাকশন দিবে না। ধরেন আপনার আইফোন নাই, আইফোনটা পায়ে গেলে আইফোনের উপরে যে একটা ফ্যাসিনেশন ছিল সেটা আপনি কমে যাবে। এই জন্য বলে মানুষ মাত্রই চাহিদাশীল এবং ডিমান্ডশীল ব্যক্তি। আর বস্তু বললাম না, বুঝতে পারছেন? যার যা আছে তার জন্য আর ডিমান্ড নাই, যা নাই তার জন্য সবসময় তার ডিমান্ড থাকে, বুঝতে পারছেন? তো এই যে একটা মাসলোস নিড হায়ারার্কি থিওরি, এইটা কোন ব্যক্তির হোক সে প্রতিষ্ঠান, ডাক্তার হোক সে ইঞ্জিনিয়ার, পুলিশ, অন্য মেডিকেল, যে কোনো জায়গায় যখন স্যাটিসফ্যাকশন নিয়ে যখন পেপার করা লাগে তখন এই মাসলোস নিড হায়ারার্কি থিওরিটা ওই পেপারের মধ্যে মার্জ করা লাগে, যে আমরা এই মানুষের যে চাহিদাটা বাড়ে এটা এই থিওরি থেকে পাইছি এবং এইটা স্যাটিসফ্যাকশনের সাথে নির্ভর মানে রিলেটেড। এইটাকে বলে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক। এইখান থেকে ওই থিওরি থেকে কোন কোন ফ্যাক্টরগুলো মানুষের এই স্যাটিসফ্যাকশন বা মানুষের মোটিভেশনটাকে ইয়া করতেছে, ইনফ্লুয়েন্স করতেছে, ওই ফ্যাক্টরগুলো আমরা এখান থেকে পাই। এই যে এই জিনিসটা এটা একটু ডেপথের বিষয়, বুঝতে পারছেন? তো আস্তে আস্তে যেহেতু আমরা শুরু করছি তো এটা আসবে ইনশাআল্লাহ। থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক আমাদের লাগবে কয়েকদিন পরে, ভালো জার্নাল গুলাতে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক অথবা থিওরিটিক্যাল আন্ডারপিনিং ছাড়া আপনার কোনো পেপার একসেপ্ট করে না, মানে মানে একসেপ্ট করা মানে রেশিও খুব কম। এখন দেখেন আমরা তাহলে দেখবেন হচ্ছে কোর্স গুলাতে ইউনিভার্সিটি স্টুডেন্টরা যখন পড়াই তখন থিওরি পাইলেই মডেল পাইলেই কিন্তু আমরা বলি এই এটা পড়েন এটা পড়েন, এই থিওরিটা পড়াই ওই থিওরিটা পড়াই, এই জন্য এই থিওরিগুলো আমরা পড়াই এখানে। এন্ড দেন বলছে পেপার রিজেকশন হওয়ার সম্ভাবনা বৃদ্ধি। দেখেন পেপার রিজেকশনের কথা যখন আসছে এখানে, তখন পেপার রিজেকশন হওয়ার পেপার ডিসিশন দেয়, একটা পেপার ডিসিশন দেওয়ার জন্য অনেক দিন সময় লাগে, অনেক মাস সময় লাগে। এটা ডিপেন্ড করে আবার হচ্ছে রিভিউয়াররা কত ফাস্ট স্মুথ কাজ করে এবং এডিটররা কত স্মুথ কাজ করে। এই রিজেকশনের সময় 4টে ডিসিশন সচরাচর আসে। ফার্স্ট ডিসিশন ইজ একসেপ্ট অ্যাজ ইট ইজ, অর্থাৎ এই পেপারটা যেরকম আছে সেরকম একসেপ্ট করে নাও। এটা সচরাচর আমরা আমাদের দ্বারা হয় না, কারণ কি আমাদের ফার্স্ট হচ্ছে আমরা নেটিভ স্পিকার ইংলিশ না, যার কারণে আমাদের ইংলিশে অ্যাটলিস্ট প্রবলেম হবে। তারপরে 2 নাম্বার যে ডিসিশন এটা হচ্ছে একসেপ্ট উইথ মাইনর কারেকশনস, অল্প কিছু কারেকশন দিয়ে একসেপ্ট করা যায়। আর 3 নাম্বার ডিসিশন একসেপ্ট উইথ মেজর কারেকশনস, বুঝতে পারছেন? আর মানে অনেক কারেকশন আছে, কারেকশন দেওয়া মানে যে আপনি পেপার একসেপ্ট করবে তা কিন্তু না, কারেকশন দিয়ে আপনি যদি আবার মাইনরে আসতে পারেন তাহলে মাইনর কারেকশন দিয়ে আপনি পেপারটা আবার ইয়া করবেন। আর ফাইনাল হচ্ছে রিজেকশন, আপনার পেপারটা ওই জায়গায় ডাইরেক্ট লাগছে, যদি ভালো লিটারেচার রিভিউ পেপার বা ভালো পেপার যদি আপনি না পড়েন, আপনার রেফারেন্স লিস্টে যদি ভালো পেপার না থাকে তাহলে পেপার রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, মানে এর মানে হচ্ছে ক্লিয়ার বোঝা যাচ্ছে যে লিটারেচার রিভিউ এবং রেফারেন্স কোন কোন পেপার আপনি ব্যবহার করতেছেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ইয়েস ইম্পর্টেন্ট। আপনি যখন আমার কাছে একটা পেপার পাঠাবেন তখন আমি সবার প্রথমেই দেখবো আপনি সাইটেশন গুলা কোন সালের ব্যবহার করছেন। যখন দেখবো যে 23, 24, 25, হ্যাঁ তারপরে 22 এরকম যখন দেখবো তখন বলবো যে রিসেন্ট পেপার, আর আই মিন হচ্ছে এখানে গ্যাপ আছে কাজ করার, তখন আমি ওই পেপারটা মনোযোগ দিয়ে পড়বো। আর লাস্ট যেটা বলছে পুনরাবৃত্তি, ওই যে ডুপ্লিকেশন অফ রিসার্চ, এটা খুব ভয়াবহ প্রবলেম বাংলাদেশে এবং সাউথ এশিয়ান পার্সপেক্টিভে। ডুপ্লিকেশন বলতে বোঝা যাচ্ছে ডুপ্লিকেশনের একটা ধরন আছে। ধরেন আপনি মনে করেন একটা ডেটা কালেকশন করলেন প্রবলেমস অফ উইমেন এন্টারপ্রেনিউরস ইন বাংলাদেশ, এটা নিয়ে তাদের কাছ থেকে ডেটা কালেকশন করলেন।
সরি, প্রবলেমস অফ এন্টারপ্রেনিউরস ইন বাংলাদেশ। ওইটার মধ্যে আপনার একটা অপশন আছে, ডেমোগ্রাফিকের জায়গায় একটা অপশন আছে যে মেল আর ফিমেল, এই দুইটা। আপনি দেখেন ওই পেপারটা কিন্তু একবার মেল দিয়েও করতে পারেন, একবার কিন্তু ফিমেল দিয়েও করতে পারেন। কনটেক্সট কিন্তু টোটালি ডিফারেন্ট, বুঝতে পারছেন? কিন্তু আপনি যদি, আমি একটা পেপার করছি উইমেনদের প্রবলেম, আপনি যদি ঠিক উইমেনদের প্রবলেম না লিখে অবস্ট্রাকল লিখেন, তাহলে এটা ডুপ্লিকেশন, বুঝতে পারছেন? ফাইনালি একটা কথা লিখে আছে এখানে দেখেন, সঠিক লিটারেচার ছাড়া গবেষণা মানে হলো কম্পাস ছাড়া জাহাজ। আপনি চলছেন কিন্তু হারিয়ে ফেলছেন, আপনি পাবেন না, ঠাই পাবেন না, আপনি কোন জায়গা যাইতেছেন, কোন জায়গা আপনাকে পড়াইতেছে কিন্তু এক্সাক্ট যে ইনফরমেশনটা, অবজেক্টিভ যেটা ফুলফিল করবে আপনার রিসার্চের, সেই অবজেক্টিভটাই নাই, আপনি পাইতেছেন না। সো দিস আর দ্য প্রবলেমস। এরকম প্রবলেম না, আরো অনেক অনেক প্রবলেম, বুঝতে পারছেন? আরো অনেক প্রবলেম আছে, সেগুলো আস্তে আস্তে যখন আপনার কাজ করবেন তখন পাবেন। এইবার প্রবলেম হচ্ছে ভালো লিটারেচার রিভিউ অথবা ভালো পেপার যদি না পান আপনি। রাতুল, আমি আশা করি যে আপনারা বুঝতে পারতেছেন এবং শুনতেছেন সব, মানে ক্লিয়ার আমি? জি স্যার, জি স্যার, শোনা যাচ্ছে স্যার খুব সুন্দরভাবে। হ্যাঁ, তারপরে আমরা একটু হচ্ছে দেখেন আমাদের টাইটেলটা দেওয়া ছিল, একটু খেয়াল করেন, আমাদের টাইটেলটা দেওয়া ছিল ইফেক্টিভ সার্চ স্ট্র্যাটেজিস ফর লিটারেচার রিভিউ। এখন ইফেক্টিভ সার্চ স্ট্র্যাটেজি কি, এইটা একটু আমার জানতে হবে। সার্চ স্ট্র্যাটেজি হচ্ছে আপনি যে পেপারগুলো সার্চ করবেন, এখন গুগল স্কলার হচ্ছে একটা কমন মানে সার্চ ডেটাবেস, আরো সামনে আসতেছি আমি। ওইখানে একেবারে মানে নর্মাল জার্নাল থেকে একেবারে টপ লেভেলের জার্নাল, সব জার্নালের পেপার ওইখানে পাওয়া যায়। এখন কিভাবে সার্চ করবেন, শুধু গুগল স্কলার না, এই যে হ্যাঁ গুগল স্কলার না, আরো অনেক মানে এরকম ডেটাবেস আছে বা সোর্স আছে। তো সেইখানে আপনি সার্চ স্ট্র্যাটেজি যদি ক্লিয়ার থাকে আপনি যে আমি এইভাবে সার্চ করব, তাহলে আপনার জন্য খুব সহজ। দেখেন আপনি মনে করেন, আপনি কি বলবো, আপনাকে এক্সাম্পল দিই। ধরেন আপনার হচ্ছে যে এসএসসি ইন্টারের রেজাল্ট দেখতেছেন কারো, এখন আপনি যদি ম্যানুয়ালি দেখতে যান, তাইলে প্রথমে ঢাকার এতগুলা বোর্ড, তারপরে আর আপনার যদি এখানে উপরে একটা স্ক্রলের মধ্যে থাকে যে সিলেট, ঢাকা, তারপরে চট্টগ্রাম, তাহলে আপনি কিন্তু শুধু সিলেটের উপরে ক্লিক করবেন, আপনি সিলেটের রেজাল্ট গুলাই দেখতে পারবেন। তারপরে যদি বলেন আপনি মানে মেট্রোপলিটন ইউনিভার্সিটি রেজাল্টে দেখতে পারবেন। তো এই যে সার্চ স্ট্র্যাটেজি, এই সম্পর্কে আপনি একটু অ্যাডভান্স হতে হবে। বা এই দেখেন কোন জিনিসগুলা যদি এই সার্চ স্ট্র্যাটেজি আপনি না জানেন, তাহলে কি প্রবলেম হয় বা কোন জায়গায় আমরা প্রবলেম গুলা করি, সেইগুলো আগে এখানে লিখা আছে। দেখেন লিখা আছে, ও এই জায়গা 4 নাম্বার দিয়ে 5 নাম্বার এখানে লিখতেছিলাম, এই জন্য 5 নাম্বার দেওয়া। আচ্ছা ভাই, দেবে ইউজিং অনলি গুগল সার্চ ইনস্টিটিউট অফ ডেটাবেস। আপনি যদি, আপনারা ম্যাক্সিমাম নিউবি রিসার্চারদের প্রবলেম হচ্ছে তারা গুগল সার্চ করে, ডেটাবেস সার্চ করবে না। আপনি দেখবেন একটা পেপার লিখলে আগে গুগলে সার্চ করতেছে, বুঝতে পারছেন? অথবা এখন জেমিনি আসতেছে, এইগুলারে বলতেছে, কিন্তু দিস ইজ নট দ্য গুড ওয়ে টু সার্চ। এইটা করলে ভুল হবে। তারপর হচ্ছে ইগনোরিং বুলিয়ান অপারেটরস। বুলিয়ান অপারেটরস কি জিনিস, এটা আমরা একটু সামনে দেখবো। এই বুলিয়ান অপারেটরস আপনি ইগনোর করতে পারবেন না। বুলিয়ান অপারেটরস, দেখা গেল যে আপনি প্রথমে যে সার্চ দিয়েছেন সেই রেজাল্টে, সার্চ রেজাল্টে আসলো হচ্ছে 10,000 পেপার। আপনি বুলিয়ান অপারেটর যদি ব্যবহার করেন, তাহলে শেষ পর্যন্ত আপনার 50টা পেপারে যায় দাঁড়াবে। ওই 50টা পেপার হবে আপনার রেলেভেন্ট পেপার, এবং ওই 50টা পেপারের মধ্যে আপনি খুঁজে বের করতে হবে পেপারগুলো। তারপর বলছে নট ফিল্টারিং বাই ডেট অর পিয়ার রিভিউ। আপনার ওইখানে অপশন দেওয়া থাকবে, পিয়ার রিভিউ, তারপরে ওপেন অ্যাক্সেস, ক্লোজ অ্যাক্সেস, ওপেন চ্যাপ্টার্স, আর্টিকেল, বিভিন্ন জিনিস দেওয়া থাকবে। এখন স্যার এইটার বা এইটা আমরা দেখাবো কবে, আমরা এগুলো প্র্যাকটিক্যালি আসবো সিরিয়াল বাই যখন ইয়ে করবো আর কি। হ্যাঁ, আগে আলোচনা করে নিই। তারপর হচ্ছে নট ফিল্টারিং বাই ডেট অর পিয়ার রিভিউ। ওই যে বললাম ডেট এবং পিয়ার রিভিউ এগুলো ফিল্টার করে না। ডেট, আচ্ছা আপনাকে যদি আমি কোভিড নিয়ে পেপার দেই ডাউনলোড করতে, বা কোভিড রিলেটেড একটা কাজ করতেছেন, তাহলে আপনি কি 2019-এর আগে পেপার নেবেন কোভিড নিয়ে? মানে 19-এর আগে তো অল্প। অবশ্যই। এই তো। আবার মনে করেন চ্যাট জিপিটি 2022-এর পরে, ওকে ফাইন। জি স্যার। তো এইটা একটা ফ্যাক্টর, আমাদের ডেট একটা ফ্যাক্টর। তারপর হচ্ছে কালেক্টিং ইরিলেভেন্ট অর আউটডেটেড পেপার। অনেক আউটডেটেড পেপার, আপনি মনে করেন চ্যাট জিপিটি নিয়ে কাজ করতেছেন, চ্যাট জিপিটি নিয়ে কাজ করার সময় আপনার এআই লাগতেছে, ওইখানে 1934 সালের একটা পেপার ছিল, আপনি 1934 সালের পেপার আপনি এখন ওইখানে টাইনা নিয়ে আসেন। দ্যাটস নট মানে গুড থিং। হ্যাঁ, ওইটা রেফারেন্স একটু আনতে পারেন, সিনথেসাইজ করতে পারেন, বাট ইয়া করার দরকার নাই, মানে টেনে নিয়ে আসার দরকার নাই। আউটডেটেড অথবা ইরিলিভেন্ট, আপনি বললাম না, আপনি পেপার করতেছেন এআই এর, আর আপনি নিয়ে আসছেন হচ্ছে মনে করেন আপনার রোবোটিক্স। রোবোটিক্স ও এআই এর সাথে যায়, মানে মানে এরকম এরকম কাজ। কোভিড এর পেপারে আপনি আর্সেনিক আনছেন ধরেন, তো ইরেলিভেন্ট।
এরকম আর কি। হ্যাঁ, এখন দেখেন আরেকটা জিনিস লিখছে কিভাবে ভালো পেপার বাছাই করবেন। কোনটা পেপার ভালো বাছাই করার জন্য আপনি প্রথমে দেখতে হবে পেপারটার পিয়ার রিভিউড কিনা। পিয়ার রিভিউ বলতে হচ্ছে প্রত্যেকটা জার্নাল অথবা প্রত্যেকটা পাবলিশারের লিস্ট অফ রিভিউয়ার্স থাকে, ঠিক আছে, লিস্ট অফ রিভিউয়ার্স থাকে, এবং আপনি যে পেপার লিখতেছেন সেই ফিল্ডে এক্সপার্ট ব্যক্তিরা সেখানে থাকবে। ওই পেপার গুলো হচ্ছে রাউন্ড রবিন ছেড়ে দেয়, আপনি যে পেপারটা একসেপ্ট করে রিভিউ করার জন্য। যদি আমি একসেপ্ট করি তাহলে আমি একসেপ্ট করব, বাট ইউ ইউ মানে ইউ হ্যাভ নো রাইট টু নো দ্যাট আই এম মানে রিভিউইং ইউ পেপার, বা আমার কাছে আসতে আপনি জানতে পারবেন না কোনো কিছু, নোবডি নোজ ইট, কেউ জানবে না। হ্যাঁ, এই পিয়ার রিভিউড কিনা এবং এইটা 3 জনের কাছে পাঠায়, 4 জনের কাছে পাঠায়। যদি রিভিউড হয় তাহলে মনে করতে হবে যে পেপারটা মানে জার্নালটা ভালো, বা ম্যাক্সিমামে পিয়ার রিভিউ হয়। আর হচ্ছে সাইটেশন সংখ্যা এবং জার্নালের ইম্প্যাক্ট। ওই পেপার ওই জার্নালে সাইটেশন কত, সাইট স্কোর কত, তারপরে ইম্প্যাক্ট ফ্যাক্টর কত। স্যার ইম্প্যাক্ট ফ্যাক্টর, সাইটেশনস, সাইট ফ্যাক্টর এগুলো হয়তো বা আরো সামনে আসবে। তারপর একটু বলে দেই, যেমন সাইটেশন হচ্ছে ওই পেপারটা কয়বার ব্যবহার হয়েছে, মানে আপনার এই পেপারটা কয়বার কতজন মানুষ ব্যবহার করছে। আর ইম্প্যাক্ট ফ্যাক্টর বলতে লাস্ট একটা জার্নালের লাস্ট দুই বছরে কত সংখ্যক সাইটেশন হচ্ছে তা এই বছরে কাউন্ট করা, এবং সেই কাউন্টে দিয়ে ভাগ করা। একটু একটু কমপ্লেক্স আছে, আপনারা আরো ডিটেলস মানে চ্যাট জিপিটির কাছে বা ইসের কাছে দিয়ে জেনে নেবেন। হ্যাঁ, এইটাকে বলে ইম্প্যাক্ট ফ্যাক্টর। লাস্ট 2 ইয়ার্স এর পেপার এই বছরে কত সাইটেশন হচ্ছে, তাহলে পার ইয়ারে পার পেপারে কয়টা সাইটেশন আমাদের হয়, এইটাকে আমরা হচ্ছে ইয়া বলি, কি বলে, ইম্প্যাক্ট ফ্যাক্টর বলি। এরপরে বলছে অ্যাবস্ট্রাক্ট পরে রিসার্চ প্রশ্নের প্রাসঙ্গিকতা, অর্থাৎ আপনি যখন কিনা আপনার পুরো পেপার পড়ার দরকার নাই আগে, আপনি শুধু অ্যাবস্ট্রাক্টটা পড়েন। একটা অ্যাবস্ট্রাক্টে 5টা অংশ থাকে, খুব মানে গুরুত্বপূর্ণ 5টা অংশ। একটা হচ্ছে অবজেক্টিভ, 2 নম্বর হচ্ছে মেথোডোলজি, 3 নম্বর ফাইন্ডিং, 4 নম্বর ইমপ্লিকেশনস, 5 নম্বর হচ্ছে অরিজিনালিটি, ভ্যালু এবং ফিউচার রিসার্চ ডিরেকশন অথবা লিমিটেশনস। এই 5টা জিনিস পড়লে তো আমার ওই পেপার এটা আমার কি রেলেভেন্ট নাকি রিলেভেন্ট আমি বুঝতে পারবো। পুরো পেপার আমার 20 পেজ, 30 পেজ, 34 পেজ পড়ার দরকার নেই। এন্ড দেন বলছে দেখেন সাম্প্রতিক ওই যে শেষ 10 বছরের মধ্যে পেপার যদি আপনি ভালো পান, এখন এইটা আরো বিষয় আছে, এখন নতুন নতুন অনেক টুলস আসছে। এই টুলস গুলো আপনার ওই যে গুগল স্কলার র্যাপিড কোয়ালিটি জার্নাল চেক এক্সটেনশন, এইটা আমি এখনই লিখে রাখলাম, নেক্সট দিন আমি এইটা এবং হচ্ছে সার্চ স্ট্র্যাটেজিটা আমি প্র্যাকটিক্যালি দেখাবো। র্যাপিড গুগল স্কলার, এই র্যাপিড গুগল স্কলার মানে এক্সটেনশনটা এটা ভুলে গেছিলাম, এখানে লিখে দিতাম আমি, আমার মাথায় আসেনি। এর মধ্যে হংকং আর বাংলাদেশের খেলা ছিল। র্যাপিড এইটা যদি আপনি অ্যাড করেন, আপনার এক্সটেনশন হিসেবে নেন, তাহলে আপনি ইজিলি জানতে পারবেন যে কোন পেপারটা Q1, কোন পেপারটা Q2, কোন পেপারটা Q3। আপনি আমার গুগল স্কলার আপনি ঢুকে আপনি বলতে পারবেন যে এই পেপারটা কোন Q1, Q2, Q3, Q4। তো যত যেগুলো Q1, Q2 এইগুলো আমরা নেবো তাইলে, মানে এরকম একটা বিষয়। এইভাবে করে আমরা সাম্প্রতিক 10 বছরের পেপার এবং ভালো পেপার গুলো জানতে পারি। আরো ওয়ে আছে, সামনের দিকে আমরা যাচ্ছি। এই যে এগুলা এই ডেটাবেস গুলো থেকে যদি আপনি পেপার ডাউনলোড করেন তাহলে দিজ আর ভেরি গুড, কি বলা যায় যে ভালো পেপার সেগুলা। এটা আমরা জানলাম যে সার্চ স্ট্র্যাটেজিতে আমরা যাওয়ার আগে এই জিনিসগুলো আমাদের জানতে হবে। এরপরে দেখেন ওয়্যার টু সার্চ লিটারেচার রিভিউ। এই যে লিটারেচার রিভিউ কোথায় আমরা সার্চ করব, অনেক বড় একটা ইয়ে দেওয়া আছে এখানে, এত কিছু আমরা করতে পারবো না। ঠিক আছে, আমাদের যারা দর্শক মন্ডলী থাকবে তাদের এই যে এই স্লাইডটা এখানে ফ্রিজ করে তারা তার ডেটাবেস কি সেটা মানে বুঝবে। তাহলে আনসার কি দেখেন, ওয়্যার টু সার্চ লিটারেচার রিভিউ, কোথায় লিটারেচার রিভিউ আপনারা সার্চ করবেন। দা আনসার ইজ ডেটাবেস। আমরা ডেটাবেসে সার্চ করবো, আমরা গুগলে সার্চ করবো না, ডেটাবেস। তাহলে ডেটাবেস কি জিনিস, এই উপরেগুলা দয়া করে আপনারা সবাই একটু পড়ে নেবেন, এইখান থেকে আমরা পড়ি রিসার্চ কনটেক্সটে। রাতুল একটুখানি যদি পড়েন, ইন রিসার্চ এ ডেটাবেস। রাতুল শোনা যাচ্ছে আমাকে? ওকে, আমি পড়ি, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। দেখেন, ইন রিসার্চ এ ডেটাবেস ইজ এ কালেকশন অফ একাডেমিক মেটেরিয়ালস such as research papers, journal articles, conference proceedings, these reports। আচ্ছা, আমাকে একটু জানায়েন তো যে আসলে আমরা কি লাইভে আছি নাকি নাই। মেহেদি, আমরা কি লাইভে আছি নাকি নাই, একটু জানায়েন আমাকে। হ্যাঁ, মানে আমাদের কি লেকচার, রাতুল তো আমাদের শুনতে পাচ্ছেন নাকি?
রাতুল, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, আমি আপনাকে শুনতে পাচ্ছিলাম, বাট হচ্ছে আমার নেটওয়ার্কের জন্য আমি স্যার ফ্রিজ হয়েছিলাম, কথা বলতে পারছিলাম না। ওকে ওকে, মেহেদি জানাচ্ছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ মেহেদি। একটু রেস্টও তো নিতে হবে আমাদের। দেখেন এখন রিসার্চ কনটেক্সটে ডেটাবেসটা কি? ইন রিসার্চ ডেটাবেস এ কালেকশন অফ একাডেমিক ম্যাটেরিয়ালস, মানে যে যে জায়গায় একাডেমিক ম্যাটেরিয়ালস গুলো আপনার জমা থাকবে, কালেকশন থাকবে। ধরেন আপনি লাইব্রেরিতে যান, আমাদের লাইব্রেরিতে যাবেন, লাইব্রেরিতে অনেক বই, ঠিক এরকম ইলেকট্রনিক্যালি যখন থাকবে, যেমন সাচ অ্যাজ রিসার্চ পেপার, জার্নাল আর্টিকেলস, কনফারেন্স প্রসিডিংস, থিসিস, রিপোর্টস দ্যাট ক্যান রিসার্চার্স ক্যান সার্চ, রিড এন্ড ডাউনলোড। ওইখান থেকে রিসার্চাররা পড়তে পারবে, তারপরে সার্চ করতে পারবে এবং ডাউনলোড করতে পারবে। এটাকে আমরা ডেটাবেস বলি। দেখেন ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ বলছে গুগল স্কলার ইজ এ ফ্রি একাডেমিক ডেটাবেস, একেবারে ফ্রি। কিন্তু গুগল স্কলার আপনাদের খুলতে প্রবলেম, সেটা হচ্ছে যে প্রত্যেকের হচ্ছে ইনস্টিটিউশনাল ইমেল আইডি লাগে, এবং ইনস্টিটিউশনাল ইমেল আইডি থেকে আপনার ভেরিফাই করা লাগে। এবং শুধু তাই না, গুগল স্কলার অ্যাকাউন্ট তো খুলেই আপনার লাভ নাই। ওই গুগল স্কলারে যদি আপনার একটা পেপার থাকে, পেপার আপনি যদি না পান, স্যার আমি কিভাবে ইয়ে করবো, আমি এটা আমার স্টুডেন্টদের ইন্সপায়ার করার জন্য আমি বলি এসএসআরএন, একটা এসএসআরএন আর জি, আমি একটু সামনে দেখাবো, এই জায়গায় একটু পেপার মানে আপনার অ্যাসাইনমেন্ট হইলো এখানে আপলোড দিয়ে দিবেন। আপলোড দেওয়ার পরে ওইটা আপনি দেখবেন হচ্ছে যদি গুগল স্কলার অ্যাকাউন্ট থাকে, ওইটা আপনার ইয়ে হয়ে যাবে, কি অ্যাটাচ হয়ে যাবে আপনার ইসের চ্যাট জিপিটি নিয়ে বললাম না, সর্বপ্রথম আমরা একটা পেপার সাস্টের একটা স্টুডেন্ট, আমি আর আমার বড় ভাইরা একটা ছোট্ট কমপ্লিমেন্টারি মানে অপিনিয়ন পেপার লিখছিলাম। প্রথম চ্যাট জিপিটি যে সময় বের হয়, সর্বপ্রথম বাংলাদেশে আমরা লিখি কম্পারিজন বিটুইন দিস, এই জেমিন, সেই সময় ছিল বার্ড, ডিড ইউ রিমেম্বার বার্ড, BARD, বার্ড। এই বার্ড এবং চ্যাট জিপিটির মধ্যে, ওপেন এআই এবং গুগলের মধ্যে কারা আগায় আছে, বিশ্বাস করবেন না, সেটা এসএসআরএন এ দিলাম, এবং সেই পেপারটা এখন পর্যন্ত মনে হয় 150টার বেশি সাইটেশন গেছে, ওই ছোট্ট অপিনিয়ন পেপারটা। মানে যারা লিখে এই চ্যাট জিপিটি এবং বার্ড নিয়ে, ওই পেপারটা সাইটেশন করা লাগতেছেই তাদের, এমন কিছু সেন্টেন্স ওইখানে লেখা হয়ে গেছে। আর সাইটেশনের একটা ফ্যাক্টর কি, ওটা যখন বাড়তে থাকে তখন বাড়তেই থাকে, বাড়তেই থাকে। প্রতি সপ্তাহে আপনি দেখবেন আপনার কাছে নিউজ আসতেছে এরকম, এই পেপার আপনার সাইটেশন হয়েছে, ওই পেপার, এটা খুব ভালো লাগে। মানে হ্যাঁ, আমাদের এখন ইয়ে হয়ে গেছে আর কি। এরপরে বলছে দেখেন গুগল স্কলার আপনার একটা ফ্রি একাডেমিক ডেটাবেস, এইখানে আপনার টপ থেকে শুরু করে লো সব ক্যাটাগরি পেপার আপনি পাবেন। কিন্তু সবচেয়ে বেস্ট এবং ওয়ার্ল্ড নাম করা ইন্ডেক্সিং যে ডেটাবেস, সেটা হচ্ছে স্কুপাস এবং ওয়েব অফ সায়েন্স। এটা হচ্ছে পেইড ডেটাবেস। এই পেইড ডেটাবেস হচ্ছে আমরা মানে এটা আপনি একা কিনতে পারবেন না, এটা ইনস্টিটিউশনাল সাবস্ক্রিপশন লাগবে। আপনার ইনস্টিটিউশন এটা সাবস্ক্রিপশন ফি দেবে ইয়ারলি, তখন তারা এটা ব্যবহার করতে, মানে এইটার জন্য আমরা বাংলাদেশে বহু প্রতিষ্ঠান, বহু রিসার্চাররা বাংলাদেশে অনেক পিছিয়ে আছে। এবং আমার এটা আপনাদের আজকে প্রোগ্রামের মাধ্যমে মানে বাংলাদেশ এবং বাংলাদেশের অথরিটি যারা আছে এই পলিসি মেকিং এডুকেশনে, এইটা আমার রিকোয়েস্ট থাকবে যে একেবারে পুরো ফ্রি করে দিতে। তখন কিনা বিডিএন যখন জুমে যখন ইয়ে হয়, তখন আমরা কিন্তু জুমেও এই জিনিসটা বলছিলাম যে জুম বিডিএন ফ্রি করে দিতে। বিডিএনও কিন্তু একটা ডেটা সোর্স, একটু পরে দেখবেন আপনি। এইটা ফ্রি করে দেওয়া উচিত, এবং ফ্রি করে দেওয়া উচিত, এবং উচিত হচ্ছে যে কে আবার আমরা ফ্রি করলেও সমস্যা আছে, আমরা খুব একটা ব্যবহারও করি না, এইটাও একটা প্রবলেম। আবার এটা কে কয়টা পেপার ডাউনলোড করছে, এটাও হিসাব টিসাব রাখলে ভালো লাগে। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। এই হলো ডেটাবেস, বাকিটুকু একটু পড়ে নেবেন, ডেটাবেস খুব ইম্পর্টেন্ট বিষয়। এন্ড দেন দেখেন, একটু আগে যখন আমরা এইখানে যখন আলোচনা করছি, এই যে এই স্লাইডটায় দেখেন আমরা এখানে বলছি ডেটাবেস আর বুলিয়ান অপারেটরস এর কথা বলছিলাম আমরা। ডেটাবেস কি জিনিস আমরা এটা একটু দেখলাম এখানে। এখন একটু দেখতে হবে যে বুলিয়ান অপারেটরস কি। বুলিয়ান অপারেটরস বলতে যে ইংলিশ একজন ম্যাথমেটিশিয়ান, এবং ওনার নাম ছিল প্রফেসর বুলি থেকে এই বুলিয়ান অপারেটরস আসছে। এই বুলিয়ান অপারেটরস খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। আমি আজকে প্র্যাকটিক্যাল হয়তো বা দেখাবো না, কিন্তু নেক্সট দিন প্র্যাকটিক্যাল ইনশাল্লাহ দেখাবো। এই বুলিয়ান অপারেটরস হচ্ছে, ধরেন আপনি গুগল স্কলারে অথবা যে কোনো জায়গায় গুগলে অথবা মনে করেন ওই যে জার্নালের রেসপেক্টিভ পোর্টালে যে আপনি সার্চ করতেছেন, আপনি লিখতেছেন যে মনে করেন অন্টারপ্রিনিউর্স ইন বাংলাদেশ, এটা দিস ইজ নট এ সার্চ স্ট্র্যাটেজি। এইটা দিলে আপনি যে ধরনের পেপার পাবেন, আর বাংলাদেশ না অন্টারপ্রিনিয়রশিপ এন্ড বাংলাদেশ, ওই যে এন্ড লিখে যদি দেন মাঝখানে বড় হাতের এন্ড লিখে, তাহলে আপনার রেজাল্টটা ভ্যালিড হবে। এটা অ্যালগরিদমের খেলা হবে, এটা আপনারাই তৈরি করছেন, সিএসসি স্টুডেন্ট বা
সিএসসি ব্যাকগ্রাউন্ডের লোকেরা। বুঝতে পারছেন? এটা আমাদের ইয়া নাই। তাহলে এখন দেখেন বুলিয়ান অপারেটরস হচ্ছে তিনটা, একটা হচ্ছে এন্ড, একটা হচ্ছে অর, আর একটা হচ্ছে নট। এন্ড হচ্ছে কি সম্পর্কিত টপিক একত্রিত করার জন্য, সম্পর্কিত টপিক একত্রিত করার জন্য। যেমন মনে করেন আপনি একটু এক্সাম্পল একটু পরে আসতেছে, এখানে দেখবেন আপনি। আর অর হচ্ছে বিকল্প শব্দ যোগ করতে, বিকল্প শব্দ। অর্থাৎ মনে করেন আপনি উইমেন, ওই যে এখানে দেওয়া আছে এক্সাম্পল দেওয়া আছে, তো ওই যে উইমেন এন্টারপ্রেনিউরশিপ অর ফিমেল এন্টারপ্রেনিউরস, দেখেন এর মানে কিন্তু এই উইমেন এন্টারপ্রেনিউরশিপ রিলেটেড যে পেপারগুলো আপনার দরকার বা আসবে, এবং ফিমেল এন্টারপ্রেনিউর যে পেপারগুলো একই জিনিস কিন্তু আপনার দরকার, মানে কনটেক্সট কিন্তু আপনার সেম। এই জন্য আমরা যখন কিনা গুগল স্কলারে অথবা কোনো জার্নাল পোর্টালে অথবা মনে করেন এমনি নর্মাল গুগলেও যখন আমরা সার্চ করবো অথবা চ্যাট জিপিটির কাছে আপনি যখন সার্চ করবেন, তখন আপনার এরকম ইনভার্টেড কমার মধ্যে দিয়ে এইখানে আবার চলে আসে কিওয়ার্ডস। কি কেন কিওয়ার্ডস গুরুত্বপূর্ণ মনে আছে? প্রথম দিন বলছিলাম যে টাইটেল এবং কিওয়ার্ডের প্রোগ্রামে, সেই দিন আমি বলছিলাম যে কিওয়ার্ড খুব গুরুত্বপূর্ণ। এই যে উইমেন এন্টারপ্রেনিউরস অর ফিমেল এন্টারপ্রেনিউরস, এই দেখেন উইমেন এন্টারপ্রেনিউর ইনভার্টেড কমা দিয়ে আটকানো, আর অর কিন্তু ওপেন। অর কিসের জন্য? দেখেন বুলিয়ানে অর বলছে বিকল্প শব্দ যোগ করতে, উইমেন এন্টারপ্রেনিউরস এর বিকল্প তো ফিমেল এন্টারপ্রেনিউর। আবার বলছে নট, নট হচ্ছে অপ্রাসঙ্গিক, দেখাইতেছি আপনাকে বলতেছি, নটের মনে এক্সাম্পল এনে দেই না। আর এন্ড হচ্ছে টপিক একত্রিত করতে, এই তিনটা জিনিস জানতে হবে। এন্ড হচ্ছে একত্রিত করার জন্য, অর হচ্ছে বিকল্প শব্দ অ্যাড করার জন্য, আর নট হচ্ছে বাদ দেওয়ার জন্য। এখন আমি একটা এক্সাম্পল বলি, শোনেন এরকম যে উইমেন এন্টারপ্রেনিউরস অর ফিমেল এন্টারপ্রেনিউরস, এন্ড দেখেন এই যে এন্ড কিন্তু অ্যাড করছি আমরা, আবার এইটা কিন্তু ব্র্যাকেট দিয়ে আটকাই দিয়েছি, অর্থাৎ আমরা শুধু ফিমেল এন্টারপ্রেনিউরস এবং উইমেন এন্টারপ্রেনিউরশিপ শব্দটাই নেব, এর বাইরে নেব না। আবার এইটা ব্র্যাকেট দিয়ে আটকায় দিয়ে দেখেন এন্ড হচ্ছে বড় হাতের দিয়েছি, এই জায়গায় এন্ড বড় হাতের। আবার বলছি বাংলাদেশ অর সাউথ এশিয়া, বাংলাদেশ অথবা সাউথ এশিয়া, কিন্তু বাংলাদেশ অর সাউথ। এখন বাংলাদেশ আর সাউথ এশিয়ার মধ্যে আমরা ইন্ডিয়ারে বাদ দিতে চাই, অথবা আফগানিস্তানে বাদ দিতে চাই, অথবা মনে করেন হচ্ছে ইসের পাকিস্তানে বাদ দিতে চাই, অথবা ইসের কি বলে আর কি আছে শ্রীলঙ্কা বাদ দিতে, সাউথ মানে সাফ সাফ তো কয়টা কান্ট্রি, সাফ, আমরা সাফের একটা বাদ দিতে চাই, তাহলে এইখানে আমাদের আবার লিখতে হবে নট, নট দিয়া ব্র্যাকেটে যে দুইটা দেশ, সেই দুইটা দেশে আমার ইনভার্টেড কমার মধ্যে রাখতে হবে আমার। বুঝতে পারছেন যে আমাদের আফগানিস্তান এন্ড পাকিস্তান এন্ড ইন্ডিয়া, বিষয়টা বুঝতে পারছেন? আবার আমরা কিন্তু সাউথ এশিয়াও নিছি, সাউথ এশিয়ার মধ্যে কিন্তু আরো দেশ আছে, চায়না, তারপরে এগুলো চলে আসবে কিন্তু। বুঝতে পারছেন? এই হলো বুলিয়ান অপারেটরের ব্যবহার, এবং বুলিয়ান অপারেটর খুব গুরুত্বপূর্ণ, এবং আমাদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে পিএইচডি স্টুডেন্টরা, এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কেউ যদি কোয়ালিটেটিভ রিসার্চ করে, তার জন্য বুলিয়ান অপারেটর খুবই গুরুত্বপূর্ণ, কোয়ালিটেটিভ রিসার্চ পেপার যারা করে তাদের জন্য। আচ্ছা, এই একটা জিনিস, এই বুলিয়ান অপারেটর ব্যবহার করা এই ইফেক্টিভ সার্চ স্ট্র্যাটেজির মধ্যে একটা পড়ে। আর বলছে এই যে ট্রানকেশন অথবা ওয়াইল্ড কার্ড, এই ট্রানকেশন এবং ওয়াইল্ড কার্ড কি জিনিস দেখেন, বলছে যেমন আপনি এন্টারপ্রেনিউর, এন্টারপ্রেনিউরশিপ এবং এন্টারপ্রেনিউর, এই তিনটা জিনিস, এই তিনটা শব্দ একসাথে না লিখে আপনি শুধু এই যে শব্দ পর্যন্ত আপনার এক মিলে, এই জায়গা ENTREPREN নিচে আপনি আরো নিতে পারেন, ইও নিতে পারেন, এন্টারপ্রেনিউর ইউ নিতে পারেন, নিয়ে তারপরে ব্র্যাকেট এই যে এস্টারিক চিহ্ন দেওয়া, স্টার চিহ্ন দেওয়া, স্টার চিহ্ন দেওয়া, অর্থাৎ আপনি যখন ইসের গুগল স্কলারে স্কুপ আছে অথবা ওয়েব অফ সায়েন্সে অথবা পোর্টালে যখন সার্চ দিবেন, তখন আপনার এন্টারপ্রেনিউর মানে এইটা লিখে তারপর ওইখানে স্টার দিতে হবে। এখানে আমি যদি এন্টারপ্রেনিউর বাদ দিয়ে এখন অন্য কোনো, যেমন মনে করেন আমি রোবোটিক্স, রোবোটিক্স আমরা আনতে যাচ্ছি, অথবা আর্টিফিশিয়াল আনতে যাচ্ছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আনতে যাচ্ছি, আমি ARTF পর্যন্ত দিব, ওইটা দিয়ে আমি একটা স্ট্রাইক দেব, আবার আমি এন্ড ব্যবহার করব, এন্ড ইন্টেলিজেন্স, ইন্টেলিজেন্সের INT আপনি হবে না এই সার্চ স্ট্র্যাটেজি, দেখবেন তাহলেও শুধু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স না, আরো ইন্টেলিজেন্স অনেক কিছু নিয়ে আসতে পারে। সো এইগুলো আসলে আপনি যখন সার্চ দিবেন, সার্চ দিতে 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 একটা সময় আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে কোন বিষয়টা দিয়ে কোনটা দিয়ে সার্চ দিলে আমার জন্য এটা সুবিধাজনক।
আরেকটা জিনিস হচ্ছে কোটেশন মার্ক। কোটেশন মার্কে যে একটু আগে আমি দেখাইছি, এই যে আপনার ওই যে ইসের কি বলে সঠিক ফ্রেজ ব্যবহার করা, সঠিক ফ্রেজ দিয়ে কোটেশন দেওয়া। যেমন হচ্ছে এই যে বললাম না, ওয়ার্ক লাইফ ব্যালেন্স। আপনি আরো একটা জিনিস ব্যবহার করতে পারেন, যেমন মনে করেন হচ্ছে ইসের কি বলা যায় যে ইফেক্টিভ লিটারেচার সার্চ। ইফেক্টিভ লিটারেচার সার্চ, ইফেক্টিভ লিটারেচার, ইফেক্টিভ লিটারেচার সার্চ, এই তিনটাকে আপনি একটা ফ্রেজের মধ্যে নিয়ে তখন আপনি ওই যে এইটার মতোই রে ভাই, এই যে ইনভার্টেড কমা যেটা দিছি একই জিনিস, এটাকে কোটেশন মার্ক বলতেছি আমরা, এই যে এইটা দিয়ে ব্যবহার করা। এবং সঠিক ফ্রেজ বলতে, সঠিক ফ্রেজ বলতে আপনার কোন ফ্রেজের সাথে, আপনি যদি মনে করেন শুধু যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলছিলাম একটু আগে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা ফ্রেজের মধ্যে আনাই ভালো। কারণ আমি যদি এমনি ইন্টেলিজেন্স বলি তাহলে ইন্টেলিজেন্স কোশেন্টটা বোঝা যায়। হ্যাঁ, এই একটা বিষয়। ওকে ফাইন, এই যে জিনিসগুলো বললাম, এর এর পাশে মেশ স্ট্র্যাটেজি আছে নাকি? মেশ স্ট্র্যাটেজি দিছিলাম, হ্যাঁ, এর পাশে আরো একটা জিনিস দেখেন, এইটা তো আমরা বললাম ইফেক্টিভ সার্চ স্ট্র্যাটেজি। এই সার্চ স্ট্র্যাটেজিটাকে যখন আরো অ্যাডভান্স লেভেলে আমরা নিয়ে যাই, অ্যাডভান্স লেভেলে আমরা যখন নিয়ে যাই, তখন এই সার্চ স্ট্র্যাটেজিতে এই জিনিসটা অ্যাডভান্স থাকে। দেখেন, একটা জিনিস বলছে অ্যাডভান্স সার্চ অপশন, অর্থাৎ ওই ওই যে আপনি যে জায়গায় আপনি সার্চ দিবেন, গুগল স্কলারে বলেন, স্কুপাসে বলেন, পাবমেডে বলেন, আমরা সার্চ কোন কোন ডেটাবেজ আমরা সামনের দিকে যাব, যেখানে আপনি সার্চ দিবেন সেখানে এই অপশনগুলো থাকবে, পাবলিকেশন ইয়ার, অথর, জার্নাল নেম, তারপরে আপনার ইয়ার অফ পাবলিকেশন, ওপেন অ্যাক্সেস, ক্লোজ অ্যাক্সেস, কোনটা কোনটা, বুক চ্যাপ্টার, আর্টিকেল, অপিনিয়ন পেপার, ওইটা আপনি সিলেক্ট করে দিবেন। ওই যে স্কলারশিপের বাইরে যখন আমরা যদি অ্যাপ্লাই করি তখন এরকম মানে সর্ট আউট করার জন্য, স্ক্রিনিং করার জন্য। ওই যে বলছিলাম না যে চ্যাট জিপিটির পেপার যদি আপনি খুঁজতে যান তাহলে 2022-এর নভেম্বর থেকে শুরু করতে হবে, এর আগে আপনি যেতে পারবেন না। এই স্ট্র্যাটেজি, এটাকে বলে অ্যাডভান্স স্ট্র্যাটেজি। আবার বলছে সাইটেশন চেজিং। সাইটেশন চেজিং খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, এইটা যদি কেউ করতে পারে ধৈর্য সহকারে তার খুব লাভ হয়। সেটা হচ্ছে যে আমরা ভালো ভালো পাবলিশারের মধ্যে আমরা এই এমআরএল, সেজ, উইলি, তারপরে ইন্ডিয়ার সায়েন্স, তারপরে এলসেভিয়ার, সায়েন্স ডিরেক্ট, হ্যাঁ, তারপরে এইগুলার কথা আমরা বলি। এইগুলার যে কোনো একটা পেপার, একটা স্ট্যান্ডার্ড পেপার যেটাকে আপনি আদর্শ এবং ফলো করতে চান, ওই পেপারটা ডাউনলোড করে ওই পেপারের শেষে তো রেফারেন্স অপশনটা থাকে, মানে পয়েন্টটা থাকে, ওই পেপারে যতগুলা রেফারেন্স ব্যবহার হয়েছে সেই রেফারেন্স গুলা নিয়ে আপনি পড়াশোনা করা। বুঝতে পারছেন? কারণ ওই পেপারে তো ওই রেফারেন্স ব্যবহার করছে, আপনিও ওই টপিক নিয়ে কাজ করতেছেন, তাহলে ওই রেফারেন্স যেহেতু এখানে ব্যবহার হয়েছে ওইগুলো আপনার কাজে লাগবে। সুতরাং ওই বিষয়গুলো নিয়ে আসা, এইটাকে বলে সাইটেশন পেজিং। আর সর্বশেষ হচ্ছে রিলেটেড আর্টিকেলস অপশন দেখা গুগল স্কলার এবং রিসার্চে। রিলেটেড আর্টিকেল অর্থাৎ আপনি একটা জিনিস খেয়াল করবেন, গুগল স্কলারে, রিসার্চ গেটে, তারপর অন্যান্য জায়গায়। আচ্ছা, আপনি একটা জিনিস খেয়াল করবেন, লিঙ্কডইন ব্যবহার করেন তো রাতুল? জি স্যার, ব্যবহার করি স্যার। লিঙ্কডইনে আপনি খেয়াল করবেন, আপনি যাকে ফ্রেন্ড বানাবেন, মনে করেন সে যদি ব্যাংক এমপ্লয়ি হয়, তাহলে আপনার কাছে সাজেশন আসবে ব্যাংক এমপ্লয়ি টাইপের কি বলে ফ্রেন্ডস গুলা। ঠিক এইখানেও এই গুগল স্কলার এবং রিসার্চ গেটেও একই কাহিনী। রিসার্চের আপনি সিএসসি স্টুডেন্ট, আপনার কাছে সিএসসি সাজেশনই আসবে। সময় শর্ট হয়ে যেতেছে, আমরা শেষ করতে হবে। তো এইটা হচ্ছে রিসার্চ গেটে এবং গুগল স্কলারে আপনি রিলেটেড আর্টিকেলস সেখানে ফলো দিয়ে রাখবেন। ফলো দিলে কোন কোন পেপারগুলো আসবে সেগুলো আপনি জানতে পারবেন অ্যাডভান্স। তখন আপনার ওই যে যেমন আমরা সিনেমা যখন দেখি তখন সিনেমাতে আপডেট যেটা মুভি আসে সেটা যদি আমরা দেখে নিই আর আপডেটের পাওয়া লাগে না, মানে এরকম একটা বিষয়। এই রেফারেন্সের ক্ষেত্রে এরকম। নাটক যদি প্রতি পর্ব সময়ের সাথে দেখে দেন তাহলে প্রতি পর্বই শেষ। আর যদি এই বাড়ির কাজ যদি শেষ করে ফেলেন শেষ, আর যদি জমায় রাখেন তাহলে অনেক দিন যাবে বাড়ি কাজ করতে, এরকম। আর বলছে সিস্টেমেটিক সার্চিং টুল, দেয়ার আর সাম টুলস দ্যাট রিসেন্টলি পিপল আর ইউজিং দিস টুলস ফর এনহান্সিং দেয়ার লিটারেচার রিভিউ পার্ট, and this is also valid. These tools also give you the best outputs যদি if you can efficiently utilize the tools। মাঝে মাঝে এগুলো মাথা একেবারে ক্র্যাক করে ফেলে এইসব টুলস। সেটা হচ্ছে যেমন কানেক্টেড পেপারস। কানেক্টেড পেপারস হচ্ছে ওই যে রেফারেন্সের কথা বললাম, প্রত্যেকটা রেফারেন্সের সাথে কার সাথে কার কানেকশন, এইগুলো এই কানেক্টেড পেপার, এগুলো এই চারটা যেটা বলছি সেগুলো প্রত্যেকটা টুলস, প্রত্যেকটাই আমি ব্যবহার করছি।
প্রত্যেকটাই নতুন যারা রিসার্চার সবাই ব্যবহার করে। কানেক্টেড পেপারস, একটা পেপারের সাথে আরেকটা পেপার কানেক্ট করবে। ওই যে আমরা ভেন ডায়াগ্রাম তারপরে সেটের অঙ্ক করছি যেমন যেমন একটার সাথে একটা মিল, এইটা এরকম ঠিক এরকম। শুধু তাই না, দেশের রিজিয়ন ইনস্টিটিউশন এইগুলো পর্যন্ত কানেক্ট করে দেবে। শেষ পর্যন্ত আপনার রেজাল্ট দেবে ইংল্যান্ডে কয়টা লেখা হয়েছে, অস্ট্রেলিয়াতে কয়টা লেখা হয়েছে, ইউএসএ তে কয়টা লেখা হয়েছে, এরকম পর্যন্ত আপনার বের করে দেবে তারা। কিন্তু ওইটার মনে হয় আছে, সার্টেন লিমিট আছে, অর্থাৎ এতটুকু পর্যন্ত ক্রস করার পরে আপনাকে দেখা গেল যে চার্জ বলে ফেলবে। এডুকেশন ইজ দ্য বিগ মানে মেইন সোর্সেস অফ ডুইং বিজনেস, পৃথিবীতে সব জায়গায়। এমন ভাবে আপনার কাছে নিবে আপনি বুঝতে পারবেন না এবং দিবেন আপনি। এরপর বলছে লিট ম্যাপস, ওই যে লিটারেচার ম্যাপস আমি এগুলো দেখাবো সামনে, অথবা এগুলো আমি 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 দেখানোর চেয়েও এগুলো ইউটিউবে প্রত্যেকটা লেকচার পাবেন আপনারা। আমি দেখাইতে পারবো, কিন্তু আমার এখানে আসলে এরকম প্র্যাকটিক্যালি দেখানো যাবে কিনা এটা আমার একদিন দুদিন চর্চা করতে হবে আগে। এরপর বলছে রিসার্চ র্যাবিট, খুব ভালো একটা সাইট, এরকম লিটারেচার কানেক্ট করে দেবে, লিটারেচার খুঁজে দিবে। আর মেশ হচ্ছে দেখেন মেডিকেল সাবজেক্ট হেডিংস। মেশ একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেমন মনে করেন আপনি যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে রিলেটেড কোন কোন বিষয়গুলা খুব কানেক্টেড সেই জিনিসগুলা নিয়ে আপনার পেপার সার্চ দিতে হবে। এইটাকে বলা হচ্ছে মেডিকেল সাবজেক্ট হেডিংস। এটা মেডিকেলের ক্ষেত্রে বেশি ব্যবহার করে, কারণ রোগ জীবাণু বা রোগ একটা থেকে আরেকটাতে ছড়ায়। এই জন্য আমি মেডিকেল তো পারবো না, আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিএসসিটা আপনাদেরটা বলি। সেটা হচ্ছে যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে যদি আপনি পেপার লেখেন, ইটস ভেরি সিম্পল, যে এখানে মেশিন লার্নিং, পাইথন, তারপরে এগুলো আসবে, টান দিয়ে চলে আসবে। এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে যে পাইথনের রিলেশন হইতে পারে, এইটা সম্ভাব্য লিস্ট তৈরি করে, এরকম এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে কোন কোন শব্দের লিস্ট আসতে পারে, এই লিস্টটাকে বলা হচ্ছে এই যে মেডিকেল সাবজেক্ট হেডিংস, মেশ। এটা মেডিকেলের জন্য এবং প্রত্যেকটা ইসের জন্য কি বলা যায়, রিসার্চ স্কোপ, যারা রিসার্চার তাদের আলাদা আলাদা স্কোপ অনুযায়ী আলাদা আলাদা এরকম পাওয়া যায়, রিলেটেড টার্মস পাওয়া যায়। এইটা বানায় নিতে হবে, এইটা বানাইয়া আপনার এইভাবে করেও সার্চ দিতে হবে ইন্টারনেটে। মানে যত সম্ভাব্য ওয়ে আছে সবগুলো আপনি সার্চ দিয়ে বেস্ট আউটপুট দেখেন। একটা পেপার লিখা তো 30 পেজ তো লিখা কোনো বিষয় না, আজকে বসলে 4 দিন পরে 30 পেজ লেখা হয়ে যাবে। কিন্তু এইটার যে ডেটা মাইনিং, রিলেটেড রিসোর্স, এইগুলো খুঁজে বের করা একটু সময় লাগে। সো ফাইনালি শেষের দিকে চলে আসতেছি আমরা অলমোস্ট। দেখেন এখানে লিখে আছে অ্যাডভান্স লিটারেচার সার্চ স্ট্র্যাটেজি আমরা আলোচনা করলাম। এরপরে এই যে আমরা অ্যাডভান্স সার্চ টুল দিয়ে, এবং আপনি যখন ইফেক্টিভ সার্চ স্ট্র্যাটেজি বুলিয়ান দিয়ে সার্চ দিবেন, সেখানে আপনি যখন 5000 পেপার আসবে, আপনি যখন অ্যাডভান্স দিয়ে ইয়ারলি কমাই দিবেন, তখন দেখবেন 300-তে চলে আসবে। যখন কিনা আপনি মেশ ব্যবহার করবেন এগুলো সবকিছু, তখন দেখবেন আবার 50-এ চলে আসবে, কমতে থাকবে আস্তে আস্তে। এই 50টা পেপার নিয়ে আপনার কাজ শুরু রিসার্চের। এই 50টা পেপার নিয়ে কাজ শুরু। এই 50টা পেপার প্রথমেই যেটা আছে, 50টা পেপার আপনার যথেষ্ট মানে সুন্দরভাবে অর্গানাইজড ভাবে আপনি মানে সংরক্ষণে রাখতে হবে। এই ইটস এ ফ্যাক্ট। আপনারা যদি মনে করেন যে আমি তো এই জায়গা থেকে নিছি, ওই যে বিশের কি বলে উমর কুরাইশির কাছ থেকে নিছি লন্ডনের, আপনি লন্ডন মনে রাখতে পারবেন না, 2 দিন পরে আপনি ভুলে যাবেন যে এটা টাইটেল কি ছিল বা 50টা তাও আবার। এই জন্য রেফারেন্স ম্যানেজমেন্ট টুল এবং পেপার ম্যানেজমেন্ট একটা ফ্যাক্টর। ধরেন মনে করেন আপনি এই যে উইমেন অন্টারপ্রিনিয়র, আমি একটু ব্যাক করি, এই জায়গায় যে আমরা উইমেন অন্টারপ্রিনিয়র্স বাংলাদেশ সাউথ এশিয়া, এই পেপার, এই রিলেটেড পেপার আমরা দিয়ে এই উইমেন অন্টারপ্রিনিয়র্স এর জন্য আপনার একটা ফোল্ডার বানাইতে হবে। ওই ফোল্ডারের মধ্যে 5টা পেপার। ফিমেল অন্টারপ্রিনিয়র যদি থাকে তাহলে এটা তো উইমেন অন্টারপ্রিনিয়র মধ্যে চলে আসবে। বাংলাদেশ হলে বাংলাদেশের প্রবলেম নিয়ে 5টা একটা ফোল্ডার বানাইতে হবে, ওইখানে 5টা পেপার। তাহলে সাউথ এশিয়া হলে ওইটা হচ্ছে ফরেন কান্ট্রিজ, সাউথ এশিয়ান কান্ট্রিজ, ওইখানে আপনি 5টা পেপার আনেন। এইভাবে করে আপনি ফোল্ডার ম্যানেজমেন্ট করতে হবে। রিসার্চে ফোল্ডার ম্যানেজমেন্ট ইজ এ ভেরি টাফ থিং। এবং আরেকটা জিনিস আমি বলে দিই, 2 দিন যদি আপনি কাজে ব্যস্ত না থাকেন রিসার্চের, 3 নাম্বার দিন আপনি ভুলে যাবেন যে এই পেপারটা কই রাখছিলেন আপনি। এত প্রবলেম হয় রিসার্চের ক্ষেত্রে। এন্ড দেন কি বলা যায়, দেখেন এই জন্য বলছে যে রেফারেন্স ম্যানেজমেন্ট টুল, এই জটেরো মেন্ডেলে এন্ড নোট ব্যবহার করা লাগবে রেফারেন্সের জন্য। একেবারে সবচেয়ে আপডেটেড টুলস গুলো এবং সহজগুলো আমি বললাম এখানে। আর জটেরো রিলেটেড আমার ইউটিউব চ্যানেলে অলরেডি জটেরো রিলেটেড একটা নাইস মানে ভিডিও দেওয়া আছে,
শুধু তাই না, এগুলো একেবারে পুরো জার্নালে সাবমিট পর্যন্ত কেমনে করাবে একটা প্লে লিস্টে আছে আমার ওইখানে। এই জটেরও ওইখান থেকে, অথবা আমি একদিন লাইভে দেখাই দেবো মেন্ডেলে এন্ড নোট এইগুলা ব্যবহার করে তারপরে এই যে সঠিকভাবে ফাইল সংগঠিত করে দেখেন থিম অনুযায়ী অথবা ইয়ার অনুযায়ী পেপারস আপনি কেমনে সেভ করবেন, যেভাবে ডাউনলোড হলো ওইভাবেই নামে সেভ করে রাখবেন, হবে না কাজ। সবার প্রথমে দেওয়া লাগে সাল 2025, একটা স্পেস দিয়ে দ্য প্রবলেমস অফ উইমেন এন্টারপ্রেনিউর ইন বাংলাদেশ। 2025-এ আর একটা পেপার আছে 2025 স্পেস কি বলা যায়, প্রবলেমস অফ উইমেন ইন সিলেট সিটি, 2 নাম্বার পেপার। এইভাবে সাজানো লাগে টিম অনুযায়ী। হ্যাঁ, পেপার ম্যানেজমেন্ট ইজ ভেরি টাফ ভাই, সত্যি কথা, আমার খুব কষ্ট হয় এটা। আপনার সিভি ম্যানেজমেন্ট যেরকম এখানেও পেপার ম্যানেজমেন্ট এরকম। এন্ড দেন হচ্ছে সাইটেশন এক্সপোর্ট করার সুবিধা, অর্থাৎ আপনি এই জটেরো মেন্ডেলি এন্ডনোট যেগুলোতেই ব্যবহার করেন এখানে সাইটেশন এক্সপোর্ট, মানে এক ক্লিকে পুরো সাইটেশন এক্সপোর্ট হয়ে যাবে, এই সিস্টেমটা থাকবে। এই সাইটেশন এক্সপোর্ট যদি না হয় তাহলে একটু প্রবলেম আছে। এইগুলো প্রবলেমটা আরো মানে সিনিয়র যখন আপনারা হয়ে যাবেন তখন দেখবেন যে কোন জায়গায় প্রবলেম নিজেরাই বুঝতে পারবেন। সো এই এছাড়াও আরো কিছু পেপার ম্যানেজমেন্ট টুল, আর ম্যানেজমেন্টটা সম্পূর্ণ আপনার উপরে কিভাবে আপনি ম্যানেজমেন্ট করেন। যেমন ওয়ান ড্রাইভ নোট ব্যবহার করতে পারেন, ওয়ান ড্রাইভ ব্যবহার করতে পারেন, ড্রাইভ ব্যবহার করতে পারেন, ওই যে মেন্ডেলে এন্ড নোট এগুলো আছে এগুলো ব্যবহার করতে পারেন। তারপরে এই যে আমরা যে ব্যবহার করতেছি কি বলে ডেটাবেস ব্যবহার করবো গুগল স্কোপার, সেইখানেও আপনি সেভ রাখতে পারবেন আপনার ফোল্ডার অনুযায়ী। তো এই হলো বিষয়। এবং আজকের লাস্ট যে স্লাইড, লাস্ট 3-4টা স্লাইড, এই স্লাইড গুলো হচ্ছে সম্পূর্ণ হচ্ছে কোন কোন ডেটাবেস, এবং আপনারা প্রায় এগুলা শুনে থাকছেন, আপনারা শুনছেন এগুলা। এই ডেটাবেস গুলা খুবই গুরুত্বপূর্ণ এবং রেগুলার আমরা রিসার্চার যারা আছে তারা ব্যবহার করি। এই ডেটাবেস গুলাকে আমি খুব সুন্দরভাবে আলাদাভাবে ক্যাটাগরি করছি বলতে মাল্টি ডিসিপ্লিনারি ডেটাবেস। দেখে বুঝতে হবে মাল্টি, আমরা কিন্তু অলমোস্ট লাস্ট অ্যাবাউট টু ফিনিশ আওয়ার স্লাইড। এখন আমরা শুধু কোন কোন এই যে এতগুলো সার্চ বললাম, বুলিয়ান অপারেটরস আপনি বললাম, ট্রাঙ্কুলেশন বললাম, আপনাকে ওয়াইল্ড কার্ড বললাম, মেশ বললাম, এগুলো কোথায় সার্চ দিবেন আপনি? এখন এগুলো সার্চ দিবেন, সার্চ স্ট্র্যাটেজি গুলো এইখানে অ্যাপ্লাই করা লাগবে এইসব জায়গায়, এই ডেটাবেস গুলোতে। একটা জিনিস প্রথমে বলছে মাল্টি ডিসিপ্লিনারি ডেটাবেস বলতে হচ্ছে ওইখানে সব ডিসিপ্লিন আপনার করা লাগবে, কি বলে মানে সব ডিসিপ্লিনের পেপার আছে, মানে বিজনেস, তারপরে মানে সিএসই, সব কিছুতে মানে সব ডিসিপ্লিন আর কি। হ্যাঁ, আপনি সব ডিসিপ্লিন নিয়ে কাজ করতে পারবেন, ইটস নট এ বিগ ডিল। যেমন মনে করেন ল, সিএসই, ট্রিপলি, ইকোনমিক্স, ইংলিশ, এলএলবি সব নিয়ে এসে কাজ করতে পারবেন। এরকম ডেটাবেস হচ্ছে দেখেন আমরা এই যে বারবারই বলতেছিলাম গুগল স্কলার, স্কোপাস, ওয়েব অফ সায়েন্স, এটাকে আগের নামে ক্লারিভেট অ্যানালিটিক্স বলে, তারপর রিসার্চ গেট, সিমেন্টিক স্কলার, মাইক্রোসফট একাডেমিক্স, এটা পরবর্তীতে openalex.organization নাম হয়েছে। These are the most common databases based on the multi-disciplines. এই জায়গা অনেক কিছু জিনিস আছে ভাই, মানে সবই রিলেভেন্ট ইনফরমেশন, এবং মানে একটু সিনিয়র রিসার্চার যারা তারা দেখলে সবাই পড়বে এখানে। আরে কে রে বারবার মেসেজ করতেছে, কেমন? এখানে একটু ডেসক্রিপশন দেওয়া আছে, এগুলো ডেসক্রিপশন শুধু দর্শক আপনারা যারা আছেন একটু পড়ে নেবেন। এবং ইন্ডেক্সিং আমরা সামনে ইন্ডেক্সিং এ পড়বো, এটা হচ্ছে মাল্টি ডিসিপ্লিন অনুযায়ী। আর এর পরে দেখেন লিখে আছে পাবলিশার ডেটাবেস। এই যারা আছে তারা সব পাবলিশার মানে প্রকাশক। আমরা প্রকাশক যেমন 9, 10, 11-এ পড়ছিলাম, পাঞ্জেরি, তারপরে আর কি লেকচার, তারপরে স্টার, আর কি আছে ওরাকল, MP3, হ্যাঁ, জুপিটার, ওইগুলা যেমন পাবলিশার, ঠিক ইন্টারন্যাশনালে এরকম কিছু পাবলিশার আছে। এই পাবলিশারদের ডেটাবেস এই দেখেন, এই যে এই পাবলিশার হচ্ছে যার আলাদা আলাদা, এই দেখেন এখানে রাখলেই লিঙ্ক দেখাল। আমি এই শুধু এলসেভিয়ার লিখলেই হবে, স্প্রিঞ্জার নেচার লিখলেই হবে, আর কিচ্ছু করা লাগবে না, আপনার চলে আসবে দেখবেন। মানে এগুলা আছে পৃথিবীতে মোস্টলি মানে ইউজ সার্চ তো এমনি চলে আসবে। এই দেখেন এলসেভিয়ার, স্প্রিঞ্জার, টেইলর ফ্রান্সিস, উইলিস, সেইজ, এমআরএল, ইন্ডার সায়েন্স পাবলিশার, দেখবেন সারাক্ষণ এগুলোই আমি বলি আপনাদের। এটা হচ্ছে পাবলিশারদের অনুযায়ী। 1 নাম্বার গেল মাল্টি ডিসিপ্লিনারি ডেটাবেস, সবাই এখানে ব্যবহার করবে। 2 নাম্বার বলছে এই যে এইগুলো হচ্ছে প্রকাশক অনুযায়ী। আবার এইগুলোর মধ্যে যে জার্নাল গুলা বা পেপার গুলা পাবলিশ হয় এইগুলাই কিন্তু আবার এর মধ্যে থাকে, বুঝছেন? কিন্তু এটা হচ্ছে ডেটাবেস, এবং এটা হচ্ছে আপনার ওই যে কি বলে সব জাতের পেপার থাকে মাল্টি ডিসিপ্লিনারি। আর এরা হচ্ছে শুধু প্রকাশক, এরা আলাদা আলাদা। যেমন আপনি এখানে যদি মেডিকেল সায়েন্সের
এবং যেমন ইসের জন্য কি বলে ইনফরমেশন টেকনোলজি সিএসসি স্টুডেন্ট, তাহলে স্পিনজার নেচার টেলর এই যে সবাই করে, কিন্তু এই যে স্পিনজার নেচার ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট বিজনেসের জন্য। এই যে ইন্ডিয়ার সায়েন্স, তারপরে বোথ হইলো উইট এলিফ্যান্টস, এগুলো ভাগ আছে। দিস আর দ্য ওয়ার্ল্ড টপ পাবলিশার্স অন দ্য গ্লোব। তাহলে এইটা হচ্ছে, এই ডেটাবেসটা হচ্ছে পাবলিশার অনুযায়ী। এরপরে যেটা আছে ডিসিপ্লিন অনুযায়ী, দেখেন ডিসিপ্লিন অনুযায়ী, এই যে ডিসিপ্লিন প্রথম যে হচ্ছে সোশ্যাল সায়েন্স, বিজনেস ম্যানেজমেন্ট, এদের জন্য এতগুলো ডিসিপ্লিন অনুযায়ী ডেটাবেস আছে। প্রত্যেকটা ডেটাবেস ইজ ইফেক্টিভ এবং প্রত্যেকটা ডেটাবেস ফাংশনিং। এবেস্কো হোস্ট, বিজনেস সোর্সেস কম্পিটিশন, প্রোকোয়েস্ট, এসএসআরএন, এই দেখেন এসএসআরএন, এই যে ওয়ার্কিং পেপার ও প্রিপ্রিন্ট, এই এসএসআরএন ওয়ার্কিং পেপারও আপনি আপলোড দিবেন। একটু আগে বললাম না এসএসআরএন, এই যে এসএসআরএন এখানে দেওয়া আছে। তারপরে এবিআই, তারপরে আইডিয়াস, তারপরে একাডেমিয়া ইডু, এই যে স্টুডেন্টদের জন্য খুবই কমন একটা সোর্স একাডেমিয়া ইডু, আপনি লাইব্রেরি হিসেবে ব্যবহার করতে পারবেন, একেবারে ফ্রি, আপনি নিজের ইমেইল আইডি দিয়ে খুলতে পারবেন। এরপরে সায়েন্স এন্ড টেকনোলজি আপনাদের জন্য, আপনাদের জন্য দেখেন এই যে সায়েন্স এন্ড টেকনোলজি, IEEE এক্সপ্লোর, ACMDG ডিজিটাল লাইব্রেরি, আর্টজিপ, নেচার.com। আর হচ্ছে মেডিকেল সায়েন্সের জন্য দেখেন পাবমেড, বায়োমেড সেন্ট্রাল, আরো আছে ল্যান্সেট, হ্যাঁ এরকম। এগুলো হচ্ছে ডিসিপ্লিন অনুযায়ী, এগুলো তো থাকবে এখানে। এর মানে হচ্ছে আপনি তো স্লাইড পাইতেছেন, এই যে এখানে তো দেখেই তো আপনি স্লাইড রেডি করে ফেলবেন, যখনই প্রয়োজন হবে তখনই আপনি এটা দেখে নেবেন। ফাইনালি ওপেন অ্যাক্সেস এবং ইনস্টিটিউশনাল রিপ্রেজেন্টেটিভস। ইনস্টিটিউশনাল রিপ্রেজেন্টেটিভ বলতে এই যে জার্নাল গুলা যা বললাম, এই যে পেছনে সবগুলা, এই যে ডিসিপ্লিনারি ডেটাবেস, পাবলিশার ডেটাবেস এবং মাল্টি ডিসিপ্লিনারি ডেটাবেস, এগুলো সবগুলো হচ্ছে ইনস্টিটিউশনাল সাবস্ক্রিপশন যদি থাকে তাহলে আপনি ইজি এগুলো অ্যাক্সেস করতে পারবেন, এবং এগুলা তখন ওপেন অ্যাক্সেস হয়ে যাবে আপনার জন্য। আর যদি না পারেন আপনি, তাহলে কিছু ওপেন অ্যাক্সেস আছে যেগুলো আপনাকে ফ্রি পেপার দিবে, সেগুলো এখানে লেখা আছে দেখেন। DOAS, Directory of Open Access Journal, core.ac.uk, BASE, Bayfield Academic Search Engine, OATD, Open Access Thesis and Dissertations, Open Door, হ্যাঁ পৃথিবীর মানে সব বিশ্ববিদ্যালয়ে একটা কমন রিপোজিটরি হিসেবে ওপেন ডোর ব্যবহার করে মানুষ। আরো অনেক আছে ভাই ব্যবহার করার মতো। সো মেবি এইটাই লাস্ট স্লাইড না। আর বাংলাদেশে কোন কোন ডেটাবেস ব্যবহার হয়, বাংলাদেশে আছে, বাংলাদেশের জন্য বাংলাদেশি আপনি ইনফরমেশন পাইতে চাইলে কোন কোন ডেটাবেস আপনার আছে সেটা আপনি দেখেন। এই যে ইউজিসি ডিজিটাল লাইব্রেরি আছে, বিডি রেন একটু আগে বলতেছিলাম, তারপরে যে ব্যান স্টক, তারপরে কি বাংলা জল, তারপরে হচ্ছে ব্যান বেস, খুব কমন একটা স্ট্যাটিস্টিক্যাল ডেটা চাইতে হলে এটা যাওয়া লাগে। তারপরে নিলস লাইব্রেরি, বিটস রিপোজিটরি, ইউনিভার্সিটি ব্র্যাকের একটা আলাদা রিপোজিটরি আছে, ডিরেক্টরি অফ ফাইন্যান্সের তাদেরও একটা আছে। সো দিস ইজ অল অ্যাবাউট আওয়ার টুডেস লেকচার, মানে লেকচার বলতে সেশন। এখন হচ্ছে কোয়েশ্চেন। আমি জানি আজকে একেবারে 55 পর্যন্ত 53 মিনিট লেগে আছে অনেক লং লেকচার দিলাম। আজকের মতো এইখানে লেকচার শেষ করতে চাই। এবার আপনাদের কোয়েশ্চেন এন্ড আনসার সেশন, এটা মনে হয় আজকে আমারই দেখতে হবে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনার এত সুন্দর আলোচনার জন্য। এ পর্যায়ে সুপ্রিয় দর্শক, আমরা প্রশ্ন উত্তর পর্বে চলে যাব। আপনারা আপনাদের প্রশ্নগুলো আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। শুরুতেই স্যার আমি একটি প্রশ্ন নোট করেছিলাম, সেই প্রশ্নটি আপনাকে করতে চাচ্ছি। সেটি হচ্ছে কোন কমন ভুলগুলা আমরা স্টুডেন্টরা করে থাকি সার্চিং এর ক্ষেত্রে, স্টুডেন্টদের ক্ষেত্রে কোন কমন ভুলগুলা হয়ে থাকে? কমন ভুল দেখেন, এই যে আমি একটু স্লাইড দিয়ে আলোচনা করি। মেহেদি একটা কোয়েশ্চেন করছেন, মেহেদির কোয়েশ্চেনটা আলোচনা করতেছি আগে। রাতুলে এটা একটু করি কমন মিস্টেকস। দেখেন এই যে এই জায়গায় আছে কমন মিস্টেকস এখানে দেওয়া আছে অলরেডি। হ্যাঁ আমি হয়তো একটু অন্যভাবে বলছি হ্যাঁ এই লেকচারের জন্য, কিন্তু এই দিস আর দ্য মোস্ট কমন মিস্টেকস দ্যাট বেসিক্যালি আন্ডারগ্রেড স্টুডেন্টরা করে। সেটাতে আমি আপনাকে একটা অ্যাসাইনমেন্ট দিলাম বা আমি আপনাকে একটা রিসার্চ পেপারের টাইটেল করতে দিলাম, আপনি কি করলেন? এই গুগল স্কলারে তো আপনার অ্যাকাউন্ট নেই, রিসার্চ গেটে তো আপনার অ্যাকাউন্ট নেই, কারণ এগুলোর জন্য আপনার ইনস্টিটিউশনাল ইমেল আইডি থাকতে হবে। তো নাই যে, তখন আপনি কি করবেন? তখন আপনি ডিরেক্ট হচ্ছে গুগলে যায় সার্চ দিবেন। এই গুগলে সার্চ দিলে আপনাদের বেস্ট আউটপুট পাবেন না। গুগলে সার্চ দিলে গুগলের হচ্ছে আপনি দেখা গেল যে এই যে এশিয়ান সাবকন্টিনেন্টে আছে তাদের পেপার গুলো আপনারা দিবে, কিন্তু টপ জার্নাল গুলার পেপার হয়তো বা পাবেন না আপনি। আচ্ছা এই একটা জিনিস। 2 নাম্বার জিনিস, আচ্ছা রাতুল এইটা তো আনসার দিতেছি, মাঝখানে আমি একটা বিগ মিস্টেক করে ফেলছি, সেটা আমি বলি নাই। সেটা হচ্ছে এই পেপার গুলা পাওয়ার জন্য, এইটাও আমি একটা জিনিস বলতেছি, এই পেপার গুলা আপনার কোয়েশ্চেনের সাথে রিলেভেন্ট করে আমি আনসারটা দিতেছি। এই পেপার পাওয়ার জন্য স্টুডেন্টরা অনেক পাইরেটেড বা আমরাও অনেক সময় পাইরেটেড সাইট দিই।
তো এই সাইটে হচ্ছে আপনার 1 বছর আগের পেপারগুলো সচরাচর পাওয়া যায় না। এখন এইটা তো পাইরেটেড সাইট, এটা দেওয়া মানে হচ্ছে রিসার্চের ইথিক্স ব্রেক করা। আর 2 নাম্বার হচ্ছে যে এইটা এই যে পাইরেটেড সাইট আমাদের অনেকে জানে না, যা এটাও একটা প্রবলেম। এইবার ওই যে কি মিস্টেকটা করছি ইনফরমেশন দেওয়ার সময়, সেইটা দিয়ে এটা ওভারকাম করতেছি। সেটা হচ্ছে সবচেয়ে বেস্ট স্ট্র্যাটেজি টু কালেক্ট দ্য নেসেসারি পেপার, সেটা হচ্ছে অথরদের সাথে ডাইরেক্ট জয়েন করা, মানে করা, মানে কমিউনিকেশন করা অথর যারা পেপারের। এখন আপনি বলতে পারেন স্যার আমি তো নর্মাল একজন স্টুডেন্ট, আমি আমার কি কানেক্ট, আমাকে কি সে দিবে পেপার? একবার মেইল করে দেখেন, যদি না দেয় তারপরে আমারে বলবেন আপনি, বা এটা নিয়ে পাবলিকলি ফেসবুকে পোস্ট দিবেন যে আমাকে দেয় না সে। ঠিক আছে, 100% সে আপনাকে দিয়ে দিবে, 100%। কারণ কি জানেন? আপনার কারণে না, তার লাভের কারণে আপনাকে দিবে এটা। কারণ কি জানেন? তার লাভের কারণে আপনাকে পেপার দেওয়া মানে হচ্ছে সে ওই পেপারটা একটা সাইটেশনের আশা করে, আপনি এটা পড়বেন। যার কারণে একটা পেপার যদি আপনি শুধু পড়তে যান, এই যে ডেটাবেস গুলোর কথা বললাম, একটা পেপার শুধু পড়তে গেলে আপনার $32 লাগবে ধরেন। এখন এত ডলার তো আমাকে কেউ দিবে না, তাইলে আপনি কি করবেন? আপনি পাইরেটেড গেলে আপনার রিসার্চের ইথিক্স আপনি প্রথমেই ব্রেক করলেন, বিসমিল্লাহ গলদ। এর চেয়ে ভালো একটা বিষয় হচ্ছে আপনি ওর কাছে যান, এবং যার কাছে আপনি পেপার চাইতেছেন সে তো অফকোর্স আপনার রিলেটেড। দেখেন আপনি পেপারের মাধ্যমে আপনার সাথে তার একটা ভালো সম্পর্ক হয়ে যাবে, বুঝতে পারছেন? তারপরে আমরা হচ্ছে এই সাবমিশন প্রসেস গুলো একটু কঠিন, যার কারণে আমরা বাংলাদেশি বা এশিয়ান সাবকন্টিনেন্টের মানুষগুলো হচ্ছে সাবমিশনের মধ্যেই যাই না। সাবমিশন প্রসেস এইটাও আমাদের এই যে স্টুডেন্টদের অনেক বড় একটা মানে লিমিটেশনস। এবং ওই যে বললাম না, সার্চিং স্ট্র্যাটেজির ক্ষেত্রে বুলিয়ান অপারেটরস তাদের ধারণা থাকে না, করে না এগুলা। এবং মনে করেন আপনার কি বলে, আরো একটা বিষয় আছে এইখানে, সুপারভাইজারের ইনস্ট্রাকশন একটা বড় ফ্যাক্ট। আপনার সুপারভাইজার কি বলতেছে, কিভাবে কোন কোন পেপার গুলো আপনি পেপার ডাউনলোড করে সুপারভাইজারে দেখেন। আমার স্টুডেন্ট গুলা বা আমাদের নতুন রিসার্চার যারা, তারা এইগুলা মানে স্বাচ্ছন্দ্য মানে দেখায় না, বা করে না, সময় বা অন্য কাজে ব্যয় হয়ে যায়, বা ওরা মনে করে 4th ইয়ারে মাস্টার্সে উঠার পরে করবে, কিন্তু টাইম তো ভ্যালু, আর্লি স্টেজে শুরু করলেই মোটামুটি হয়। তারপরে আরো অনেক ভুল আছে, যেমন হচ্ছে এই যে অ্যাডভান্স সার্চ তো ব্যবহার করে না, তারপরে হচ্ছে আপনার চ্যাট জিপিটির উপর নির্ভর করতেছে, মেনি এরর। হ্যাঁ, আরো এরকম অনেক এরর আছে, আমি লিখে দিবানে। 57 মিনিট হয়ে গেছে অলরেডি আমাদের প্রোগ্রামে আজকে। বলেন, এবারে প্রশ্ন থাকলে বলেন। জি স্যার, আমরা এখন চলে যাচ্ছি আমাদের দর্শক মেহেদী আজিজের প্রশ্নে। Why it is important to select relevant and credible research papers for literature review? Why it is important to select relevant and credible research papers? Thank you so much, Mr. Mehdi. মেহেদিরও পেপার গত দিন অ্যাকসেপ্ট হয়েছে। আমি মেহেদি আপনার এই দেখেন, why it is important to select relevant credible research for the literature PPL literature review, because of credible research paper, relevant research paper যদি আপনি পড়াশোনা করেন, আপনি যদি আপনার যে পেপারটা লিখবেন সেটার জন্য আপনি ব্যবহার করেন, তাহলে আপনি মানে অতি সহজে আপনি আপনার আলটিমেট অবজেক্টিভটা রিচ করতে পারবেন। এইটা হচ্ছে মূল ফ্যাক্টর। আর 2 নাম্বার হচ্ছে যে মানে আমরা একটা ক্রিকেট খেলা একটা কথা বলি যে মাঠ যত বড় হয় ছক্কা তত বড় হয়। হ্যাঁ, যে মাঠ যদি বড় হবে, আপনার পেপার যদি ভালো হয় তাহলে আপনার পেপারটাও ভালো হবে। এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি যদি ভালো পেপার লিখেন তাহলে আপনার পেপারটা ভালো হবে। এইটা হচ্ছে মানে এই জন্য আপনার রেলেভেন্ট এবং ক্রেডিবল সোর্স গুলা আপনার পড়া উচিত। এবং এর জন্য ওই যে নেক্সট ক্লাসে নেক্সট সেশনে আমরা র্যাপিড কোয়ালিটি জার্নাল এক্সটেনশন ওইটা আলোচনা করবো। ওইটা আলোচনা করলে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ, আশা রাখি। কিভাবে কোনটা রেলেভেন্ট আপনার সাথে বুঝতে পারবেন, ক্লিয়ার বুঝতে পারবেন। আবার মেহেদি কোয়েশ্চেন করছে। জি স্যার, মেহেদী আজিজ ভাইয়ের দ্বিতীয় প্রশ্ন, হাউ ক্যান আই ডিস্টিংগুইশ বিটুইন প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি সোর্সেস হোয়াইল রিভিউইং লিটারেচার রিভিউ? হ্যাঁ, এটা হচ্ছে যে মেহেদি, আপনি যখন কিনা দেখবেন হচ্ছে যে সার্ভের রেজাল্ট জরিপ, তারপরে আপনার মনে করেন কেউ কোনো প্রজেক্ট করেছেন, হ্যাঁ, সেই রকম 90 পেজ 80 পেজ 100 150 পেজ এবং সেইখানে ডেটা সহ আছে, ইনপুট দেওয়া আছে, সেইগুলা মনে করবেন যে আপনার প্রাইমারি সোর্স, বুঝতে পারছেন? আরো একটা বিষয় আছে, আবার এইখানে সেকেন্ডারি সোর্স বলতে হচ্ছে আমরা পাবলিশ লিটারেচার গুলারে বলতে পারি। এইটার মধ্যে আর একটা কনফিউশনও আছে যে ভালো জার্নাল গুলার পেপার গুলাকে আপনি প্রাইমারি সোর্স বলতে পারেন। আবার মানে যদি কোয়ালিটিভ রিসার্চ ক্ষেত্রে বলি, কোয়ালিটেটিভ রিসার্চের ক্ষেত্রে
তাহলে ভালো জার্নালের পেপার গুলাকে আপনি প্রাইমারি সোর্স বলতে পারেন, আর গ্রে লিটারেচারকে আপনি সেকেন্ডারি সোর্স বলতে পারেন। এটা দুই ভাবে কন্ট্রাডিক্টরি আনসার দেওয়া যায়, বুঝতে পারছেন? তো আপনি ধরবেন হচ্ছে প্রাইমারি, আমি কোয়ালিটেটিভ অ্যাসপেক্টসে বলতেছি যে প্রাইমারি সোর্স বলতে লিটারেচারের ক্ষেত্রে সেটা হচ্ছে আর্টিকেল, বুক চ্যাপ্টার, তারপরে অপিনিয়ন পেপার, স্টুডেন্ট পেপার, তারপরে ইসের কি বলে রিভিউ পেপার, এইগুলাকে আপনি ধরবেন হচ্ছে প্রাইমারি সোর্স। আর বাকি যেগুলা যেমন মনে করেন ইউটিউবের লিঙ্ক, তারপরে লিঙ্কডইনের লিঙ্ক, ব্লগ, আর্টিকেল, অপিনিয়ন, মানে ওই সব জায়গায়, মানে আপনি ফেসবুকে একটা লিখছেন, জিনিস লিখছেন, সেটা আমার রিলেভেন্ট, আমি নিতেছি আমার পেপারের ক্ষেত্রে, বাট ওইটা কিন্তু এই ইফেক্টিভ প্রাইমারি রিসোর্সের মতো ব্যবহার হবে না, সেটা হচ্ছে সেকেন্ডারি সোর্সে ব্যবহার করতে হবে। থ্যাংক ইউ সো মাচ, আশা করি মেহেদি উত্তর পাইছেন। হ্যাঁ, মেহেদি তো দেখি কোয়েশ্চেনের শেষ নাই। থ্যাংক ইউ মেহেদি, মেহেদি অনেক। এরপরে হচ্ছে স্যার আমাদের তৃতীয় প্রশ্ন, হাউ ক্যান আই অ্যাভয়েড বায়াস হোয়েন সিলেক্টিং পেপারস ফর মাই লিটারেচার রিভিউ? এই প্রশ্নটা মেহেদি আজম ভাইয়ের কাছ থেকে। হ্যাঁ, থ্যাংক ইউ মেহেদি ফর আস্কিং এ নাইস কোয়েশ্চেন। এটা খুব নাইস কোয়েশ্চেন। বায়াস এইখানে হচ্ছে আপনার দুইটা জিনিস হয়, আপনি আমাদের দেশে এটা হয় ভাই, সেটা হচ্ছে পলাশ স্যার একটা পেপার লিখছে, আমি পলাশ স্যারের পেপারটাই আমি পড়বো, বুঝতে পারছেন? আমি ওইটাই ডাউনলোড করবো এবং ওইটাই আমি রেফারেন্স হিসেবে ব্যবহার করব, তার সাইটেশন ব্যবহার করব। অথবা আপনি নিজে পেপার লিখছেন, নিজের সাইটেশন, আপনি এটাকে বলে সেলফ সাইটেশন, নিজের সাইটেশন আপনি বাড়াইতেছেন, আপনি নিজের সাইটেশন নিজে ব্যবহার করতেছেন। এই সাইটেশন খুব একটা ভ্যালু নেই। নিজের সাইটেশন যদি আপনি এখন স্যার এটা আপনি কি খুঁজে বের করতে পারবেন? হ্যাঁ, আপনি গুগল স্কলারে দিলে আপনি সেলফ সাইটেশন বের হয়ে যাবে, বুঝতে পারছেন? এখন এইটা যদি করেন তাহলে বায়াস। আরো একটা জিনিস আছে রিসার্চের ক্ষেত্রে, একটা জিনিস মনে রাখবেন, একটা মিসকনসেপশন আছে আমাদের। মিসকনসেপশনটা হচ্ছে রেজাল্ট যদি আমার অপোজিট হয় সেই পেপার আমরা নেই না, বুঝতে পারছেন? ওইটাই আপনার নেওয়া লাগবে। ওই যে ইন্ডিয়ার একটা সিনেমা আছে ভারত দ্য গ্রেট লিডার না কি জানো, যে বাবা আপনার ওই যে মারা যায়, ও প্রেসিডেন্ট হয়ে যায়, প্রধানমন্ত্রী হয়ে যায় সার্টেন, তো ওইখানে হচ্ছে ওর অ্যাসিস্ট্যান্ট হচ্ছে সংবাদ পেপার পড়ে, সংবাদ পেপার পড়ে সব ভালো জিনিসগুলো পড়ে। আর একটা হচ্ছে শুভোদয় নামে একটা পত্রিকা, সেইটা হচ্ছে নেগেটিভ সংবাদ দেয়, ও নেগেটিভ সংবাদটা পড়ে না। তখন ও যে অক্সফোর্ড থেকে পড়াশোনা করে আসে, ও বলে যে নেগেটিভ সংবাদটা পুরো পড়ো আমার সম্পর্কে যেটা লিখছে। সুতরাং আপনারও যখন কিনা আপনি নেগেটিভ কন্ট্রাডিক্টরি রেজাল্ট পাবেন, সেটা গুরুত্ব সহকারে পড়বেন আপনারা, বুঝতে পারছেন? এইভাবে করে আপনি বায়াসনেস আপনি দূর করতে পারবেন। মেহেদি, আশা করি বুঝতে পারছেন। ইয়া কি বলে, খুব মনে হয় আর কোয়েশ্চেন নাই, কি বলে, সময় খুব কষ্ট হয়ে যেতেছে বাপ। হ্যাঁ স্যার, আপনি অসুস্থ এবং ব্যস্ত, আপনার অনেকগুলো প্রোগ্রাম ছিল, তারপরে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। হ্যাঁ, আমরা আজকে সারাটা দিন প্রোগ্রাম। জি স্যার। প্রিয় দর্শক, এরই মাধ্যমে শেষ করতে যাচ্ছি আমাদের আজকের এপিসোড 0.9। আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমাদের সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ সাইদুর রহমান পলাশ স্যারকে এত সুন্দর ও তথ্যবহুল আলোচনার জন্য এবং ব্যস্ততার মাঝেও আমাদের জন্য সময় ব্যয় করার জন্য। ধন্যবাদ জানাই সকল দর্শক শ্রোতাদের, যারাই আমাদের অনুষ্ঠানের প্রাণ। পরবর্তী পর্বে আবার দেখা হবে নতুন কোনো বিষয়ে, নতুন আলোচনায়। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, শুভরাত্রি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।